তাণ্ডবে বাংলাদেশের উপর যে নির্মম অত্যাচার করেছিল আওয়ামী লীগ নামী এই দুঃশাসন, আওয়ামী লীগ গুন্ডারা, সেই প্রতিবাদে আজকে আমরা এখানে এক প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভা যথারীত কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি। এই পর্যায়ে কোরআন তেলাওয়াত করবেন ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমদ ভাই। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله المولانا العظيم. মাশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করলেন সালেহ আহমদ ভাই। এ পর্যায়ে আমরা যদিও এইটি বরাক্লান্ত হৃদয়ে আজকে আমরা প্রতিবাদ সভার আয়োজন করেছি, একটি দুঃখের বিষয়, এরপরেও আমাদের মধ্যে একটি আনন্দ হচ্ছে আফারে পেয়ে আমরা মোটামুটি আনন্দিত। এ পর্যায়ে আমাদের ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমাদের সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক আমাদের সিলেট মহানগর মহিলা দলের সম্পাদিকা শাহনাজ আপাকে বরণ করে নেবেন। আপার একটা পিকচার দিলে, সরি, একটা পিকচার দিবানি। ফুল বেনার সদর ভাই মা সান্তা নিতে তো ক্যামেরা দেওয়ারে সিঙ্গা নাই মোবাইল ফাটাই আছে চিন্তা হবে যেতে আর আপনি ফাটাই রয়েছে কত লোক কত সবর আইবো হবে বেনার বাজ ধরো আমরা আমরা বলে দিই আমরা দেখো কোন ভিডিও মানে ইউটিউবে আচ্ছা সাউন্ড বাড়ি মোবাইল দিয়ে ফুটবল পয়সা পাওয়া দিলে না তো ঠিক আছে আনা ফাটাই দিই এ পর্যায়ে আমরা বরণ করে নিচ্ছি সিলেট মহানগর যুব দলের মহিলা দলের সম্পাদিকা রুকসানা আক্তার শাহনাজ আপাকে, মহিলা দলের সভাপতি। থ্যাংক ইউ স্যার। নবনির্বাচিত সভাপতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ ভাই। যারা আছে অনুবাদ সুন্দর। ধন্যবাদ। আমাদের সভা যথারীত শুরু হয়ে গেছে। আজকে আপনারা জানেন লগি বইটা তাণ্ডবে বাংলাদেশ নামক ভূখণ্ডকে কলঙ্কিত করা হয়েছিল। এই
এই দিনের মাধ্যমেই বাংলাদেশে একটি কালো অধ্যায়ের সূচিত হয়। এই কালো অধ্যায়ের সূচনার জন্য আজকে আমরা তিলে তিলে বাংলাদেশের প্রতিটি মানুষ আমরা তিলে তিলে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। মানুষের অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা আমরা সব হারিয়ে ফেলেছি এই একটি দিনের কারণে। আমার মনে হয় 28শে অক্টোবর না হলে এই শেখ হাসিনার মতো একজন জঘন্য ব্যক্তি বাংলাদেশের মসনদে বসতে পারত না। এই দিনটাই ছিল জাতির জন্য কলঙ্ক, এই দিনটাই ছিল আমাদের জন্য একটি কালো অধ্যায়। এই দিনের মাধ্যমেই তারা নীল নকশার মাধ্যমে বাংলাদেশে একটি অরাজনৈতিক এবং একটি অপকর্মের রাজনীতি শুরু করে দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সাবেক দক্ষিণ সুরমা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম কয়েস ভাই। শহীদুল ইসলাম কয়েস ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইট রাইট ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত আজকের এই লগি বইটার তাণ্ডবের প্রতিবাদে আয়োজিত সমাবেশের মধ্যমণি আজকের প্রধান অতিথি আমাদের সবার নবনির্বাচিত বিএনপি মহানগর মহিলা দলের শাহনাজ আপা, আজকের সবার সভাপতি, আজকের সভায় উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। সত্যি এই ভিডিওটি, লগি বইটার এই তাণ্ডবের ভিডিওটি আজ পর্যন্ত যেদিনও দেখি না কেন আমাদের সবার শরীরের লোম অটোমেটিকলি দাঁড়িয়ে যায়। কি মর্মান্তিক ভারতীয় ছত্রছায়ায়, ভারতীয় প্রেসক্রিপশনে সেদিন র এর প্রত্যক্ষ মদদে সেদিন সেই ঘটনাটি ঘটেছিল। মানুষকে মানুষ কীভাবে লগি বইটা দিয়ে হত্যা করতে পারে সেই লোমহর্ষক ঘটনার বর্ণনা বা সেই ভিডিওটি যারা দেখেছেন কেবল তারাই বলতে পারবেন, আর যারা দেখেননি আমি বলবো আপনারা না দেখাটাই উত্তম। কেননা এই ভিডিওটি দেখলে আপনার মানবতা কী জিনিস সেটি আপনি ভুলে যাবেন। আজকে সভা থেকে শেখ হাসিনার পতন কীভাবে ত্বরান্বিত করা যায় আমরা তাই নিয়ে আলোচনা করব, এবং আমরা দেশে বিদেশে যে যেখানেই থাকি না কেন ওই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে আমাদের বর্তমান অবস্থা যার যেখানেই থাকে না কেন আমরা যেন তার প্রতিবাদ করতে পারি। কারণ বাক স্বাধীনতা আজ আমাদের নেই। আমরা ধর্মর বিরুদ্ধে ওরা চলে গেছে। একটু আগে একটি ঘটনা করেছি যা আপনাদেরকে এই সামনে বলতে পারবো না। ধর্ম নিয়ে ওরা ধর্মীয় কথা বলতে আমরা পারি না, ওরা আমাদেরকে মানে চেপে ধরতে চায়। ওরা একজন আর আমরা 10 জন হলেও ওরা মানে আমাদেরকে চায় দাবিয়ে রাখতে। তাই আমাদের এখন একমাত্র মাধ্যম হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলির মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে চাপিয়ে পড়তে হবে। শুধু একমাত্র ফেসবুকের মাধ্যমে আমরা ওদেরকে একরকম কুলটাসা করে ফেলেছি। আমাদের স্বাভাবিক আমরা ফেসবুকের মাধ্যমে আমরা ওদের সাথে যে যুদ্ধ করেছি, আমাদেরকে মোকাবেলা করার জন্য ওরা 10 লক্ষ ফেক ফেসবুক সৃষ্টি করে আমাদের ফেসবুকে এসে ওরা কমেন্ট করে যাতে আমরা ফেসবুক বন্ধ করতে পারে আমেরিকা থেকে। তাই আমরা আমাদের অবস্থান থেকে আমরা যেন প্রতিবাদ অব্যাহত রাখি। ইনশাআল্লাহ শেখ হাসিনার পতন অনিবার্য। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ শহীদুল ইসলাম কয়েস ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন যুক্তরাজ্য যুবদলের বিভাগীয় সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত আকারে। ধন্যবাদ ভাই শাকিল আহমদ ভাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং উনার সময়টুকু আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি অ্যাডভোকেট রুকসানা বেগম শাহনাজ আপাকে দিয়েছেন। উনি আসলে এই সিলেটের প্যানেল মেয়রও ছিলেন, এখন আছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। 26, 27, 25, 26, 27 নং ওয়ার্ডের কাউন্সিলর, বহু গুণে গুণান্বিত। ওনার বর্ণাঢ্য রাজনৈতিক লাইফ, আলহামদুলিল্লাহ। ল কলেজের সাবেক ভিপি। এই ধরনের একজন নেত্রীকে পেয়ে আজকে আমরা আসলেই আনন্দিত, আমরা গর্ব বোধ করছি, আমরা গর্বিত। আমরা চাই এই ধরনের
মেধাবী রাজনীতিদের সামনে নিয়ে আমরা সরকার পতন, অবৈধ সরকারকে বাংলাদেশ থেকে শুধু পতন নয়, বাংলাদেশ থেকে তাড়িয়ে আমরা ইন্ডিয়া ছাড়িয়ে ফেলে দেব, ইন্ডিয়ার মধ্যে ওদেরকে আমরা বিতাড়িত করে দেব। এটা তাদের দেশ নয়, এই দেশ তারা দাদা বাবুদের নির্দেশে দেশ চালায়, এই দেশ তাদের দেশ নয়। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন সিলেট জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি, আমাদের সবার শ্রদ্ধাভাজন আব্দুল্লাহ আল মুনিম ভাই। একে একে সবাই এসে আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছেন। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমদ ভাই। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল এর প্রতিবাদ সভায় আজকে লগির বইটার তাণ্ডব সকল গুম খুনের বিচারের দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমার একটি দাবি, এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি, যে দাবি আমরা লগির বইটার তাণ্ডব, যে লগির বইটার তাণ্ডবের কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এই সরকারের পতন ঘটাতে চাই। আমরা এই সরকার কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা এই সরকারকে প্রতিহত করব, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করব। আমাদের আলিম উলামাদেরকে মুক্তি দিতে হবে, আমাদের 4% বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমাদের যারা আলিম উলামা আছেন তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমরা মতভেদ ভুলে গিয়ে আমরা একসাথে আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। না হলে এই ছাত্রলীগ, এই আওয়ামী লীগকে কখনো আমরা প্রতিহত করতে পারবো না। এই বলিয়া আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সালেহ আহমদ ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের প্রচার সম্পাদক ফান্টু ভাই। ফান্টু ভাইকে বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সেক্রেটারি সাহেব এবং সম্মানিত সভাপতি এবং আমার সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। রক্তাক্ত 2006 28 অক্টোবর, এই দিনটি বাংলাদেশ ইতিহাসে একটি কলঙ্কজনক দিন। কারণ ওই দিন বাংলাদেশ আওয়ামী লীগের পেটুয়া বাহিনী বাংলাদেশ জামাত ইসলাম ও বিএনপির উপর লগি বৈঠা নিয়ে অত্যাচার করে এবং অনেক নেতাকর্মীদেরকে নিহত এবং আহত করে। এই নিষেধাজ্ঞায় সরকারের অনুমতিতে বাংলাদেশ পেটুয়া বাহিনী আওয়ামী লীগ লগি বৈঠা নিয়ে ভিন্ন মতের মানুষকে হত্যা করে এবং লাশের উপর নৃত্য করে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এই নিষেধাজ্ঞায় সরকারের অনুমতিতে ওই দিন পল্টন ময়দানে গুলিবর্ষণ করা হয় জামাত ইসলাম এবং বিএনপি নেতাকর্মীদের উপর, এবং এর দায়ভার দেওয়া হয় জামাত ইসলাম এবং বিএনপিকে। আজ 1.5 যুগ পার হয়ে গেল, এর বিচার আজও হয়নি। আমরা অনলাইন অফলাইন যে যেখানে পারি আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব এবং কোনো একদিন বাংলার মাটিতে এদের বিচার হবে ইনশাল্লাহ। পরিশেষে আমি 2006 সালে 28 অক্টোবর যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের গ্রেপ্তারের দাবি করছি এবং বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফান্টু ভাইকে। এ পর্যায়ে আমাদের মধ্যে একজন শিল্পী এসে উপস্থিত হয়েছেন। একটি বিপ্লবী সঙ্গীত আমরা শুনবো এই পর্যায়ে রায়হানুদ্দিন চৌধুরী ভাই।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে আসুক বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে আসুক বাধা যত। লক্ষ প্রাণের ঘুম জড়াবো, ধিক পরাজয় মানব না। ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। হতাশ কেন বন্ধু তুমি, পরম শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। হতাশ কেন বন্ধু তুমি, পরম শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদেরা আজ তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না। অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে আসুক বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে আসুক বাধা যত। লক্ষ প্রাণের ঘুম জড়াবো, ধিক পরাজয় মানব না। ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। শহীদানের এই কাফেলা চলবে অবিরাম, আসুক যত বিপদ বাধা, হোক যত বদনাম। শহীদানের এই কাফেলা চলবে অবিরাম, আসুক যত বিপদ বাধা, হোক যত বদনাম। শহীদরা আজ তাকিয়ে আছে, ভেঙে পড়া যাবে না। অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে আসুক বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে আসুক বাধা যত। লক্ষ প্রাণের ঘুম জড়াবো, ধিক পরাজয় মানব না। ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে আসুক বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে আসুক বাধা যত। লক্ষ প্রাণের ঘুম জড়াবো, ধিক পরাজয় মানব না। ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। ধন্যবাদ রায়হান ভাইকে সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের সিনিয়র সহসভাপতি, যিনি
কিছুদিন আগে এই ব্রিটেনে বসবাসের স্থায়ীভাবে বসবাসের এই অনুমতি পেয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের সেই প্রিয় মুখ, আমাদের সেই প্রিয় ভাই করম, কে করম ভাই, দক্ষিণ সুমার নেতা। আসসালামু আলাইকুম। ফাইট ফর রাইট আয়োজিত আজকের সম্মানিত সভাপতি ও সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও ফাইট ফর রাইটের নাগরিক কমিটির সকল কর্মী ভাইদের আসসালামু আলাইকুম। আমরা সকলেও কিছু হইয়া যাইলাম 31 অক্টোবর 2006 সালে একটা ঘটনা ঘটেছিল। 28 অক্টোবর যেটা ঘটনা ঘটেছিল লগিবর্ডিয়া নিয়া আওয়ামী লীগে যেভাবে বিএনপি বা জামাত বা হেফাজত যত মানুষের মারামারি করছিল, আজ পর্যন্ত এটার কোনো বিচার হয় নাই। কিন্তু তারা নির্মমভাবে জামাতর মানুষের খুব বেশি মারা মারছিল। হাফিজ মৌলানা তারা লগিবর্ডিয়া দিয়া বুকুর উপরে উঠিয়া মারছিল। এখন পর্যন্ত কোনো বিচার হয় না। তখন শেখ হাসিনা এদেরকে লাইসেন্স দিয়েছিল, মানুষ মারার লাইসেন্স। এখন পর্যন্ত বাংলাদেশে যত কিছু ঘটনা ঘটেছে শুধুমাত্র একটি বিচারও হয় নাই। হাসিনা স্পষ্টভাবে বলছে যে আমার কর্মীদের উপরে কোনো কিছু হলেও কোনো কিছু হবে না, সংসদে এটা বলেছে। এবং কি নারায়ণগঞ্জের শামীম ওসমান যে সময় যেভাবে কথা বলে সম্পূর্ণভাবে সে প্রশাসনের জুড়ে কথা বলে, কিন্তু 2006 আগে সে একদিনও বাংলাদেশেও ছিল না, সেভাবে কথাও বলতে পারছে না। এখন সে সবাইকে ডাকে, ওপেন ডাকে, কারণ তার পিছিয়ে প্রশাসন আছে, পুলিশ, সেনাবাহিনী, র্যাব সবগুলো আছে। তারা মনে করে বাংলাদেশে শেখ হাসিনা বর্তমানে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই চিরস্থায়ী থাকবে, পুলিশ প্রশাসন সবকিছু তাদের মধ্যে। বাংলাদেশের কোনো মানুষের নিরাপত্তা নাই এবং কোনো মানুষের গণতন্ত্র নাই। আমরা চাই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। এই জন্য আমরা ইংল্যান্ড থেকে বসি আমরা প্রোগ্রাম করেছিলাম, সব জায়গা থেকে প্রোগ্রাম হচ্ছে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই, তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচনটা হবে। এর জন্য আপনারা সবাই আমরা বিগত কয়েকদিন ধরে মিটিং করেছি, আলতাওয়ালি পার্কও করেছি, বিভিন্ন জায়গায় করেছি, এবং আজকেও আমরা যুবদলের একটা মিটিং আছে, আপনারা সেখানেও যাবেন। 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্মমভাবে এই যে জেলের ভিতরে একটা মামলা দিয়েছে, সামান্য 2 কোটি টাকার মামলা। ওইটা কি বিশ্বাস করা যায়? উনি 2 কোটি টাকার জন্য এতিমের হক মারিয়ে খাইলবেন? ওই মামলা দিয়ে ওনার উপরে কয়েকটি মামলা দিছে এবং দিলওয়ার হোসেন সাইদির উপরে মামলা দিছে। এখন পর্যন্ত কোনো রায় হয় নাই, জেলের ভিতরে রাখি দিছে। এই ধরনের মানুষকে মাঠে আনলে মনে করে শেখ হাসিনা গদিতে থাকতে পারবে না। ওর জন্য জেলের মাঝে বন্দি করে রাখিয়ে একজন আলিম মানুষ, যার ডাকে শো মানুষ মুসলমান হয়েছে, এবং কি যে আসন থেকে উনি নির্বাচিত হয়েছেন ফিরোজপুর, অনেক এই আসনে অনেক হিন্দু ভোটার বিশ্বাস করে ভোট দিয়ে বিচার রাখে যে আমরা ভালো মানুষ হিসাবে দেই, কিন্তু ও মানুষটাকে জেলের ভিতরে নিয়ে রাখিয়ে বন্দি করে বাংলাদেশে শেখ হাসিনা একমাত্র ইন্ডিয়ার শাসন করতেছে। এই সরকার বাংলাদেশের সরকার না, এই সরকার হচ্ছে ইন্ডিয়ার সরকার। এর জন্য আমরা সবাই মিলিয়ে এই সরকারের পতন চাই। তাই বলে আমি আমার এখন বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের সময় অতি সংক্ষিপ্ত, সংক্ষেপে বক্তব্য রাখলে আসলে ভালো হবে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ফাইট ফর রাইটের সিনিয়র সদস্য, বিশিষ্ট মানবাধিকার কর্মী ইকবাল ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি এবং আমার প্রাণপ্রিয় সহযাত্রী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একত্রিত হয়েছি অতি ভারাক্রান্ত হৃদয়ে আলোচনা করার জন্য, প্রতিবাদ জানানোর জন্য 2006 সালে 28 অক্টোবর যে মানবতার যে নরমাম হত্যাকাণ্ড ঘটেছিল বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ নামক কিছু জানোয়ারদের দ্বারা, তখন থেকেই তারা পূর্ব পরিকল্পিত হিসাবে তাদের ভারতের প্রেসক্রিপশন দিয়ে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তাদের নীল লক্ষ্য বাস্তবায়ন করার জন্য। সেই আক্রমণের থেকে, সেই আন্দোলন নামক প্রতিহিংসা থেকে, হায়নার আক্রমণ থেকে পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে তারা জ্বালাপোড়া আন্দোলন করে। এক পর্যায়ে সে আন্দোলনের
প্রতি ক্ষেত্রেই বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতায় আসে এবং বাংলাদেশ সেনাবাহিনী এসে সব দলের নেতাকর্মীদেরকে অভ্যন্তরীণ করে। তখন তারা 2 বছর বাংলাদেশ কোনো গণতান্ত্রিক সরকার ছাড়াই তারা শাসন কার্য পরিচালনা করে। যখন আন্তর্জাতিক চাপ তাদের উপর বাড়তে থাকে তখন তারা আবার নির্লক্ষার মধ্যে একটি গোপনে আঘাত করে আওয়ামী লীগের হাতে তাদের ক্ষমতা অর্পণ করে দিয়ে আওয়ামী লীগের তারাই পরবর্তীতে বলেছে এই সেনাবাহিনী সরকার তাদের আন্দোলনের ফসল ছিল। সেই পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত সেই যে হায়নার মতো ঝাঁপিয়ে পড়া আজ পর্যন্ত চলতেছে বাংলাদেশের মানুষের উপর গুম খুন। এখন তাদের নেতাকর্মীদের পরিবর্তে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী এর সাথে জড়িত হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মতোই তারাও বাংলাদেশের মানুষকে অপহরণ করছে, গুম করছে, নদীতে ফেলে দিচ্ছে মানুষকে। এবং বাংলাদেশ পুলিশ আজকে এই আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে কাজ করতেছে। আমরা সবাই একত্রিত হই, আমরা সবাই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি। জোরদার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে আমরা পতন ঘটাই এবং আমরা এই দাবি করছি যে অদূরেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যেন নির্বাচন পরিচালিত হয়। সেই নির্বাচনের মধ্যে যে সরকার আসবে ওই সরকার বাংলাদেশে বিগত সরকারের যে গুম খুন, হত্যা, নির্যাতন এবং দুর্নীতি সবকিছু বিচার করবে। এই কামনায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইকবাল ভাইকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য। সুপ্রিয় মানবাধিকার কর্মীবৃন্দ, আপনারা জানেন 2006-এর 28 অক্টোবর আওয়ামী ছাত্রলীগ নামক হায়নারা কিভাবে জামাত, বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবিরের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল, কিভাবে মৃত লাশের উপর তারা নৃত্য করেছিল। আজও বাংলাদেশের রাজপথে বাপ্পাদিত্য বসুরা বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে আওয়ামী লীগ এবং সরকারের পুলিশ এবং র্যাবের ছত্রছায়ায়। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের আইন বিষয়ক সম্পাদিকা, বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাবা রুকসানা আহমেদকে, অ্যাডভোকেট রুকসানা আপাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল আয়োজিত আজকের এই সভার সভাপতি সম্মানিত রায়হান উদ্দিন এবং সম্মানিত সম্পাদক বোরহান উদ্দিন, প্রধান অতিথি অ্যাডভোকেট রোকসানা বেগম, শাহনাজ আপা, বিশেষ অতিথি, প্রধান বক্তা, উপস্থিত মানবাধিকার কর্মী, অন্যান্য সকল ভাই বোন, সবাইকে আমার সংগ্রামী সালাম, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটি ভারাক্রান্ত হৃদয় নিয়ে, সেই 2006 সালের 28 অক্টোবরের সেই রক্তাক্ত অধ্যায় নিয়ে। আমরা সেই দিনকে ভুলি নাই। সেই দিন এই সন্ত্রাসী মাফিয়া আওয়ামী লীগ সরকার লগি বৈঠা দিয়ে সেদিন স্টামফোর্ড ইউনিভার্সিটির বিবিএর 3য় বর্ষের ছাত্র মুজাহিদকে লগি বৈঠা দিয়ে নির্মমভাবে হত্যা করে তার মৃতদেহের উপর নৃত্য করে উল্লাস করেছিল। বাংলার জনগণ আমরা সেই দৃশ্যের কথা ভুলি নেই। সেদিন আরও নিহত করেছিল আরও 5-6 জনকে এবং আহত হয়েছিল 3 শতাধিকের মতো। এই সরকার কোনো দেশপ্রেমিক জনগণকে এরা পছন্দ করে না, আমি মনে করি ভয় পায়।
তাই তো এ যাবৎ এই 14 থেকে 15 বছর আমরা অনেক দেশপ্রেমিককে হারিয়েছি। আমরা এই সরকার এসে শুরুতে আমাদের দেশের সার্বভৌমত্বকে বিলীন করে দেওয়ার জন্য পূর্ব পরিকল্পিতভাবে আমাদের দেশের 57 জন সেনা চৌকস অফিসারকে বিদেশি শক্তির আতাতে মেরে ফেলেছে। এরপরে আমরা এক এক করে প্রত্যেক দেশপ্রেমিককে আমরা হারিয়ে ফেলেছি। মেজর সিনহা, এরপরে মিতু, আবরার ফাহাদ, তিনিও হচ্ছে ছোট্ট ছেলে বুয়েটের, তিনিও একজন দেশপ্রেমিক ছিলেন। আমরা তাদেরকে বাঁচিয়ে রাখতে পারিনি, কারণ একটাই দেশপ্রেমিক। এবং এই সরকার কখনোই তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না। গণতন্ত্রের গলা চিপে ধরেছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, দেশের সর্বত্রই জেল, জুলুম, হত্যা, গুম ইত্যাদি বিরাজমান। আমি আজ বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমার সিনিয়র প্রধান অতিথি আছেন, সিনিয়র যারা আছেন তারা বলবে, আমি শুনবো। আমি শিখতে আসছি এখানে। পরিশেষে আমাদের এ যাবৎ যত মানুষ বিরোধী দলীয় নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে রেখেছে, তাদের নিঃশর্ত মুক্তি সহ আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি চাই, এবং দেশনায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সহ বিরোধী দলীয় সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে আনিত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই। সবাইকে আমার সালাম জানিয়ে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ নিরাপদ থাকবেন। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট রুকসানা আপাকে। এ পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব লিয়াকত আলী। জনাব লিয়াকত আলীকে তার কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। রক্তাক্ত 28 অক্টোবর লগি বইটার এই তাণ্ডব নিয়ে আজকে ইউকে বসবাসরত ফাইট ফর রাইট মানবাধিকার কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি বা পরিচালক, উপস্থিত দায়িত্বশীলবৃন্দ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে এই মজলুমদের পক্ষে, শহীদদের পক্ষে কথা বলার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ এটা জুলুমের দেশ। এই দেশের মধ্যে জুলুম, নির্যাতন, নিপীড়ন সবসময় হচ্ছে। আমরা দোয়া করি 28 অক্টোবরে যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল আর মঞ্জুর করেন। তাদের রক্তের বিনিময়ে যেন বাংলার জমিনে সব ধরনের জুলুম এবং নির্যাতন দূরীভূত হয়। এবং আমরা সেই প্রতিজ্ঞা করব, যারা রাতের বুটে নির্বাচিত হয়েছে এই জুলুমবাজ শেখ হাসিনা সরকারকে আমরা বাংলার দেশের তিতুমিরের লাঠি দিয়ে এদেরকে পিটিয়ে ভারতে, দিল্লিতে আমরা ওদেরকে পাঠিয়ে দিব। এই বাংলাদেশ যে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আল্লামা সাঈদী সাহেব সহ সব রাজবন্দীদেরকে মুক্তি দিতে হবে। এটা আমাদের সবার প্রাণের দাবি। জুলুম কোনোদিন স্থায়ী হয় না। আর যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর প্রতি যারা নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। তোমরা সেই বিষয়ে জ্ঞান তোমাদের নেই। এই যারা শহীদ হয়েছে আমরা তাদের ফ্যামিলির জন্য দোয়া করি, আল্লাহ তাদের ফ্যামিলিকে শান্ত দেন এবং তাদেরকে যেন শাহাদাতের উচ্চ মর্যাদা দেন। এই বাংলার জমিনে যারাই জুলুম করে, যারাই গুম করতেছে, বাংলাদেশের পুলিশ সহ যারাই এই অন্যায়ের সাথে জড়িত, বাংলাদেশ তো মূলত এখন ভারতের এই কি বলে এই অঙ্গরাজ্য এবং ভারতের এই যে যারা আছে এরাই গুপ্তচররা বাংলাদেশ চালাচ্ছে। শেখ হাসিনার পায়ের নিচে মাটি নাই। ওদের কথাবার্তা দেখুন, শুধু খেলা হবে বলেন, কিন্তু খেলতে আসে নাই। কার সাথে খেলা করবে তুমি? আমরা তো অনেক খেলা খেলছি আলহামদুলিল্লাহ। বদরের ময়দানে 313 জন নিয়ে 1000কে শেষ করে ফেলেছি আমরা।
এই মুসলমানদেরকে খেলার বই দেখিয়ে লাভ নাই। আসুন আমরা সবাই বাংলাদেশের সহ বিশ্বের যেখানেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তাদের পক্ষে আমরা সোচ্চার হই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেই মাটিতে ইউকেতে আসি আমাদের সবার অবস্থানকে যেন আল্লাহ মজবুত করে দেন। সবার কল্যাণ কামনা করি, বাংলাদেশ শান্তি এবং সমৃদ্ধি কামনা করি। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বিশিষ্ট মানবাধিকার কর্মী লিয়াকত আলী ভাইকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি সংক্ষিপ্ত আকারে বিশিষ্ট মানবাধিকার কর্মী রায়হান আহমেদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত রক্তাক্ত 28 অক্টোবর 2006 সালের আওয়ামী নামে সন্ত্রাসীরা বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন করেছিল পুরো বাংলাদেশের মানুষ তা দেখতে পেয়েছে। আমরা ইতিহাস থেকে পড়েছি এবং জেনেছি এই বর্তমান ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার যেভাবে 2006 সালের পর থেকে এবং নির্বাচনের পর থেকে বাংলাদেশের মানুষের উপর নির্বিচারে হত্যা, নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আমি সবসময় বলি 2014 সালে 2018 সালে বাই দ্য আওয়ামী লীগ, অফ দ্য আওয়ামী লীগ, ফর দ্য আওয়ামী লীগের দ্বারা এই সরকার বুটা নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষের সাথে তামাশা করেছে। শুধু তাই নয়, আজকে তারা মানবাধিকারের কথা বলে, আজকে আলেমদেরকে জেলে ভরে জুলুম করে নির্যাতন করা হচ্ছে। আজকে বাংলাদেশের মানুষ কথা বলতে পারে না। আজকে যেই কথা বলে তাকে জেলে নিয়ে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়। আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যদি কেউ কথা বলে তাহলে শহীদ আবরার ফাহাদের মতো তাকে নৃশংসভাবে ছাত্রলীগ হত্যা করে। এই ছাত্রলীগ বাংলাদেশের জন্য নিরাপদ নয়। সেই ছাত্রলীগ আজকে বাংলাদেশে যেভাবে হত্যা, নির্যাতন, দর্শন চালিয়ে যাচ্ছে পুরো বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে। তাই বলবো আসুন ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে, এই বুটচোরের বিরুদ্ধে, যারা মানুষের অধিকারকে নিয়ে আজকে যারা খেলাধুলা করছে, এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে বাংলাদেশ থেকে তারা গণতন্ত্রকে তারা নিঃশেষ করতে চায়। তারা চায় এইভাবে নাটকীয় নির্বাচন করার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে পুরা গোলাটিপে হত্যা করতে, মানুষের কণ্ঠকে রোধ করতে। তাই বলবো বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল সহ সকল নেতৃবৃন্দদেরকে মুক্তি দিন এবং 2006 সালের 28 অক্টোবর যে আপনারা মানবাধিকার লঙ্ঘন করেছেন সেই চিহ্নিত খুনিদেরকে গ্রেফতার করে তাদেরকে বিচার করতে হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ রায়হান ভাইকে সংক্ষিপ্ত আকারে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম ইউকের সম্মানিত সেক্রেটারি জেনারেল দিলওয়ার ভাইকে বক্তব্য রাখবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত 28 অক্টোবর নিয়ে আলোচনা করার জন্য। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের এমনকি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় একটি কলঙ্কজনক অধ্যায় হচ্ছে 28 অক্টোবর। বাংলাদেশের স্বাধীনতার পরে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় মানবতা বিরোধী কোনো অপরাধ হয়ে থাকে সেটা হচ্ছে 28 অক্টোবর। আজকে দেখেন বাংলাদেশের যে পরিস্থিতি, এটার সূচনা হয়েছে 28 অক্টোবরের মধ্য দিয়ে। ওই দিন যদি 28 অক্টোবরের ঘটনা যদি সঠিকভাবে সুন্দরভাবে মোকাবেলা করা যেত, ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা ওই দিন আজকে যেভাবে আমরা ঐক্যবদ্ধের জন্য আমরা চিল্লাচিল্লি করতেছি, বক্তব্য দিতেছি, কিন্তু ওই দিন যদি ঐক্যবদ্ধ হওয়া যেত এবং আওয়ামী লীগকে প্রতিরোধ করা যেত তাহলে বাংলাদেশের আজকের এই পরিণতি হতো না। এটাই হচ্ছে বাস্তবতা। এরপরে আমরা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর যে আর্মি অফিসারদেরকে হত্যা করা হয়েছে, যে মেধাবীদেরকে হত্যা করা হয়েছে, এর মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ। 28 অক্টোবর কাদেরকে হত্যা করা হয়েছে? বাংলাদেশের সবচেয়ে ট্যালেন্ট মেধাবী ছাত্রদেরকে ওই দিন হত্যা করা হয়েছিল। হাফিজে কোরআন এদের মধ্যে ছিলেন,
তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে দেখেন এই 28 অক্টোবর ঘটনার পরে বাংলাদেশে মামলাও এসেছে শেখ হাসিনা আওয়ামী লীগের এবং সিদ্ধদের বিভিন্ন নেতৃবৃন্দের উপরে। ওইটা চার্জশিট দাখিল করা হয়েছিল 2007 সালে 22 এপ্রিল। আদালত সেটা গ্রহণ করে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের 46 জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন ওই তালিকায়। তো গ্রেপ্তারি পরোয়ানা যেদিন জারি করা হয় এর পরের দিন ওদেরকে গ্রেপ্তার করা হবে কাকতালীয়ভাবে, পরের দিন ওটা স্থগিত করা রাখা হয় যে অধিক তদন্তের স্বার্থে। সেটা আজ পর্যন্ত অধিক তদন্ত হচ্ছে। এরপরে 3 বছর এইভাবে চলে যায়। এরপর আওয়ামী লীগ ক্ষমতা আসে, তার সম্পূর্ণ রাজনৈতিকভাবে এই মামলাকে কি করা নেওয়া হয়, প্রত্যাহার করে নেওয়া হয়। পৃথিবীর যারা রাজনীতি বিশেষজ্ঞ, যারা আইন সম্পর্কে বিজ্ঞ, তারা বলছেন যে কোনো হত্যাকাণ্ড, যে কোনো হত্যাকাণ্ড, এটা রাজনৈতিক হোক বা রাজনৈতিক ছাড়া হোক, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কোনো হত্যাকাণ্ড প্রত্যাহার করা এটা কোনো অবস্থাতে কাম্য নয়। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন তারাও নিন্দা জানিয়েছিল আওয়ামী লীগ যেটা করেছে। নতুবা আজকে এই প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা আজকে জেলে থাকছেন, এই একমাত্র 28 অক্টোবরের ঘটনায় তাদের ফাঁসি হতো। কিন্তু বাংলাদেশে সুষ্ঠু বিচার না থাকার কারণে সেটা হচ্ছে না। কিন্তু আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের স্বাধীনতার যে ইস্যু নিয়ে 40-45 বছর পরে অনেকে মিথ্যা অভিযোগ দিয়ে যদি ওদের ফাঁসি হতে পারে, তাহলে আমরাও বিশ্বাস করি এই 28 অক্টোবরের ঘটনায় যত বছরই লাগুক, এই হাসিনা সহ আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ যারা জড়িত আছেন, অ্যাডভোকেট সারা খাতুন ছিলেন তৎকালীন যে আক্রমণ করা হয়েছিল তার নেতৃত্বে, হাজী সেলিমের নেতৃত্বে, ডাক্তার ইকবালের নেতৃত্বে এই ঢাকা পল্টনে আক্রমণ করা হয়েছিল, তাদের এই নেতৃবৃন্দর একদিন বিচার হবে আমরা সেই বিশ্বাস করি, এবং তাদের এই ঘটনা নিয়ে তাদেরও একদিন ফাঁসি হবে। সুতরাং আমাদেরকে আজকে যে আমরা আন্দোলন করছি, আমরা সোচ্চার হচ্ছে জাস্টিস নিয়ে, আমরা এই 28 অক্টোবর যারা আয়োজন করেছেন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল, তাদেরকে ধন্যবাদ। এটা অব্যাহত রাখা দরকার। এবং আমরা যারা বর্তমান যে প্রজন্ম, আমরা এই 28 অক্টোবর দেখেছি ঘটনার সাক্ষী, আমরা আজীবন আমরা এই বিষয় নিয়ে লড়াই করে যাব যতক্ষণে সুষ্ঠু বিচার না হচ্ছে। 28 অক্টোবর যদি সুষ্ঠু বিচার হতো, তাহলে আজকে বাংলাদেশে মানুষকে হত্যা করে উপরে লাশের উপর, এই সংস্কৃতি কোনোদিন ছিল না বাংলাদেশে। লাশের উপর নৃত্য করা হয়, নাচা হয়, এটা বাংলাদেশের রাজনীতি ছিল না, কিন্তু এটা আওয়ামী লীগ সূচনা করেছে। যার কারণে আজকে আওয়ামী লীগ কেউ মারা গেলে মানুষ কি করে, হাসাহাসি করে, এর উপরে নৃত্য করে। কেন? কারণ সুষ্ঠু বিচার নেই। তা আমরা আজকে এই সভা থেকে আমরা জোর দাবি জানাই যে 28 অক্টোবর ঘটনায় যারা হত্যা করা হয়েছে সুষ্ঠু বিচার হয়, এবং যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে যাতে সঠিক বিচার করা হয় সেই দাবি রেখায়। এবং যারা শহীদ হয়েছিলেন, শহীদ জসিম, শহীদ শিপন, মুজাহিদ, মাসুম সহ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শহীদ হয়েছেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং পরিবারে যারা আছেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দিলওয়ার ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য। আমাদের মধ্যে আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেট মহানগর মহিলা দলের সম্মানিত সভাপতি, সিলেট মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রুকসানা বেগম শাহনাজ। বিশেষ কারণবশত উনি অন্য একটি প্রোগ্রামে এখন চলে যাবেন, যার জন্য উনাকে আগেই বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া লাগতেছে। এই পর্যায়ে আপনাদের সামনে দিক নির্দেশনামূলক এবং 28 অক্টোবরের স্মৃতিচারণ এবং এই ফ্যাসিস্ট অবৈধ অরাজনৈতিক নিষ্ঠুর সরকারকে কিভাবে বাংলার জমিনে দাফন করা যায় সেই তথ্যবহুল বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অ্যাডভোকেট রুকসানা বেগম শাহনাজ।
বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত আজকের এই রক্তাক্ত 28 অক্টোবরে 2006 সালের যে কলঙ্কিত অধ্যায়, সেই নিয়ে আজকের এই আলোচনা সভা শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি এবং আজকে এখানে যারা শ্রদ্ধাভাজন বিশেষ অতিথিবৃন্দ এবং আমরা যারা এই লগি বইটায় যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত এবং যারা করেছে তাদের নিন্দা জানানোর জন্য কি পরিবারের সকলকে সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই আজকের আয়োজক যারা আপনাদেরকে, যে আমারও সৌভাগ্য আজকে আপনাদের মধ্যে শরিক হয়ে এসে 2-4টি কথা বলতে পারছি করে। লগি বইটা সম্বন্ধে আমাদের অনেক ভাইরা এখানে অনেক বক্তব্য দিয়েছেন, আমার এক বোন আছেন উনিও বলেছেন। আমি আসলে মেনলি যে বিষয়টা বলবো মানবাধিকার, যে লগি বইটা থেকে শুরু করে আমরা তখন সেই প্রতিবাদ আমরা ঐক্যবদ্ধ করতে পারি নাই বলতে এখন আজও আমরা আসলে মানবাধিকার বলতে বাংলাদেশে কিছু নেই। কারণ আপনারা জানেন যে আমরা এখন ঠিকমতো কথা বলতেই পারি না, কথা বলতে গেলে আমাদের কণ্ঠরোধ করা হয়। একটা মোবাইলে ফেসবুক আইডি যার যার ব্যক্তিগত সম্পদ, যার পার্সোনাল বিষয়, সেখানেও যদি তার মতামত সে প্রকাশ করে সাথে সাথে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। তো কোন দেশে আমরা বাস করছি? কোথায় মানবাধিকার? খুন, রাহজানি, গুম এগুলো তো আছেই। এর শিশু থেকে দর্শন থেকে শুরু করে কোন দিকে আসলে নাই, সব দিকেই এই আপনারা অনেকেই বলেন রাতের বুটের, আমি বলবো যে বিনা বুটের সরকার। যে বিনা বুটের এই সরকার যেভাবে দেশকে তার ইচ্ছা মতো ইচ্ছা মাফিক তারা পরিচালনা করতেছেন। এখানে আমার ভাইরা আজকে সমবেত হয়েছেন যে এর প্রতিবাদ দেওয়ার জন্য, সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আসলে আপনারা এখানে বিদেশে যারা আছেন, দেশে আমি এখানে আসছি 26 তারিখ বলতেছি আমি চলে যাব, কারণ চলে যাব এই জন্য স্বল্প সফরের জন্য আসছি। আপনারা যে প্রত্যেকে কিন্তু কাজ করতে হয়, কাজ করার ফাঁকে দেশের মায়া, দেশের মানুষের মায়ার জন্য আপনারা কিন্তু এখানে এসে একত্রিত হন। আপনারা সমবেত হয়ে বলতে চান যে আমাদের দেশটা এই মুক্ত হোক, এই যেভাবে আমাদের হাত পা বেঁধে মুখ বেঁধে রাখা হয়েছে সেটা থেকে আমরা মুক্তি চাই। আপনারা দেখেন আলেম উলামা সবাইকে কিন্তু যে একটি কথা বলে আলেম উলামাকে ধরে নিয়ে যাওয়া হয়, যেটাই দাঁড়াতে চায় তাকেই আসলে ধ্বংস করে দেওয়া হয়। তো ওনারা বুঝে না আসলে আজ যদি ওনারা মারা যায় জানাজাটা কে পড়াবে। ওনারা শুধু বলে যে একটু যদি আরবি একজনে শুরু করে, একজনে বিসমিল্লাহ বলে একজন হে হয়ে গেছে জামাতে রাজাকারকে সরাই ফেলো। তো তোমরা যে মারা যাবে কোথায় যাবে তোমরা? কলিমা, আমরা তো মুসলমান হিসাবে আমাদের একটাই চাও আল্লাহর কাছে যেন আল্লাহ কলিমার সহিত আমাদের মৃত্যু হয়। তো এই যে জালিম সরকার, এই যে বিনা বুটের সরকার দীর্ঘ এত 14 বছরের নির্যাতিত নিষ্পেষিত থাকার পরও কেউ কিন্তু আমরা তাদের যে আমাদের ছাত্রদল বিএনপি বলেন আপনারা, আমরা কেউ কিন্তু ছেড়ে যাইনি। আমরা অনেক আমার ছাত্রদলের ভাইরা, আমরা যারা বিএনপি তারা দেখেছি রাত্রে ঘুমায় না, কখন তাদের অ্যারেস্ট করবে। সকালে উঠে তাদের ঠিকানা হয় কোর্টের বারান্দা। তারপরে কেউ ছেড়ে যায়নি। দলের মায়ায় আমরা সঠিক পথে আছি, সৎ পথে আছি, সেজন্য সবাই আমরা চলে আসি। কিন্তু তারা দেখেন এখনো তারা খুঁজতেছে কোথায় যাবে, কি করবে। অনেকে আপনারা এখানে বলতেছেন ভারত যাবে, ভারতও তাদেরকে জায়গা দিবে না, তাদের ভারতও পালাবার পথ নেই। এখন তারা অনেক জুড়াতালি দিয়ে কোনো মতে টিকে থাকার জন্য দেশটাকে তো গিলেই ফেলেছে। আপনারা যারা এখানে আছেন, আমরা যারা সিলেটে আছি, আপনারা জানেন যে এতদিন ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমরা চালের দাম, তারা বলেছিল 10 টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, সেগুলা তো দুঃস্বপ্ন। আপনারা দেখেছেন এখন বিদ্যুতের যে ঘাটতি, ও আগে বললে যে বিদ্যুৎ বলে সব কিছু আমাদের রিজার্ভ আছে, এখন বলে রিজার্ভই নাই। তাদের এক মন্ত্রী আছে কাহুয়া, একজন আছে হাসান মাহমুদ, যে হচ্ছে মিশা মন্ত্রী, সব কিছু বলেই দেখে বলে তার কাছে কোনো সে সত্য তথ্য দিবে কিন্তু সব মিথ্যা তথ্য দিবে, তার কাছে কোনো সত্য পাবে না। আমরা আশা করি অনেকে যে তথ্যমন্ত্রী সঠিক তথ্যগুলো দেবে, কিন্তু সে হচ্ছে মিথ্যা মন্ত্রী। আর একজন হচ্ছে বুরকা স্বামী বলেন, আমরা বলছি রিসেন্টলি হয়তো বুরকার দাম আরও বেড়ে যাবে, কারণ তারা খুদে বুরকা পরেই তারা পালাবে, কোথায় পালাবে তারাই জানে না। তো আসলে আজকের এই সভা থেকে আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সমস্ত বাংলাদেশে দেশপ্রেমিক যারা এখন পর্যন্ত দেশের জন্য যারা শহীদ হয়েছেন, আমাদের ভাইরা সকলেই আল্লাহ
তাআলার কাছে তাদের জন্য দোয়া করি আমরা এখানে, যে তাদের জন্য আল্লাহ তাআলা বেশ নসিব করেন। আর আমাদের আরও যারা ভাইয়েরা বোনেরা আমরা যারা এই আমাদের দলের জন্য আমাদের দেশের জন্য কাজ করতেছি, দেশের মানুষের জন্য কাজ করেছি, আমরা যেন কখনো একজন যদি মাঠে যায় আমরা যেন তাকে ফেলে নিয়ে আসি না, সবাই যেন একত্রিত হয়ে দল মত নির্বিশেষে আমরা আমাদের দেশের জন্য কাজ করি। এখানে আপনারা আছেন কারো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, দেশের মায়ের জন্য আপনারা কাজ করতেছেন। দেশে লোডশেডিং থেকে শুরু করে চাল ডাল নিত্য প্রয়োজন সব কিছু শেষ। আপনারা বিশ্বাস করবেন কি না, অনেক সিএনজি ড্রাইভাররা এখন সিএনজি চালাতে পারছে না। সিলেটে আপনারা যদি পেট্রোল পাম্পের লাইন দেখেন, অনেক পেট্রোল পাম্পে কিন্তু গ্যাসও দিতে পারে না। লাইন আমারও গাড়িতে আমরা দেখছি সকালবেলা যদি যায় বলে যে 5 ঘন্টার আগে আসতে পারবে না, এইভাবেই দীর্ঘ লাইন। উনি একটা দেশ চালিয়ে বললেন যে এটা সিঙ্গাপুর হয়ে গেছে, এটা মানে বিশ্বের মধ্যে সেরা দেশ হয়ে গেছে, কোনো কিছুর অভাব নাই। এখন উনি আবার নিজের মুখে বলতেছে দুর্ভিক্ষর জন্য প্রস্তুত হন। তাহলে আমরা কোথায় আছি, কি করতেছি? এই ব্যর্থ মুনাফিক এই সরকারকে আমার কাছে মনে হয় আপনারা এখান থেকে আমরা দেশে আমরা কাজ করতেছি, আপনারা দেখেছেন আমরা জেল জুলুম আমরা চিন্তা করি না, আমরা চুরি করতেছি না, ডাকাতি করতেছি না, আমরা জেল জুলুমের ভয় পাই না। উনি আমাদের সবাই তো আছে জেলে, উনি সমস্ত কারাগার বন্দি করে দেখ সমস্ত বাংলাদেশের মানুষকে। আপনারা দেখেছেন যে গণজুয়ার সৃষ্টি হয়েছে, একটা বিভাগীয় সমাবেশ যেখানে কোনো মানুষকে নিয়ে আসতে হয় না। আমরা যারা নেতারা আছি কর্মীরা আছি দেখছি সাধারণ মানুষরাই একদম ফুলফিল হয়ে যায় সমস্ত মাঠ ময়দান। আমরা রেজিস্ট্রি মাঠ থেকে শুরু করে আম্বরখানা পয়েন্ট পরে তিল পরিমাণ জায়গা থাকে না এক একটা সমাবেশের জন্য, এক একটা মিছিলের জন্য। তো এই জন্য সাধারণ মানুষরা সম্পৃক্ত হচ্ছে। দুর্ভিক্ষে তো আমরা দেখেছি যেভাবেই শুরু হচ্ছে, আমাদের একটা মানুষ খেতে পারছে না, আর ওনারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এই পাচার করে হাজার হাজার কোটি টাকা দেশের রিজার্ভ সব কিছু খেয়ে ফেলেছে। ওনাদের অতি সত্বর এই সরকার বিদায় হওয়া দরকার। আমরা সকলে যে যার অবস্থান থেকে আমাদের দেশের জন্য আমরা আপনারা এখান থেকে আওয়াজ যে প্রবাসীরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর এই যে আমাদের যে মানবাধিকার, যেটা মানবাধিকার বলতে কিচ্ছু নেই বাংলাদেশে, আপনারা এখানে অনেক আরামে অনেক শান্তিতে আছেন, কিন্তু এই মানবাধিকারের যে দরকার একটা মানুষের আছে খাদ্য বস্ত্র বাসস্থান, আমরা কিন্তু কিছুই নেই, খাদ্যও নাই বস্ত্রও নাই, একটা কোনো মতে চলতে যে বাসস্থান আসলে কিভাবে যে চলে। করোনা আসলো, তারপরে বন্যা আসলো, আপনারা দেখেছেন আমাদের সিলেটের মানুষদের নিয়ে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে গিয়েছেন এবং জানালা দিয়ে উনি দেখেছেন ক্যামেরা দিয়ে কিভাবে অবস্থা। জনপ্রতি একজনের হয়েছে 15 পয়সা না 25 পয়সা করে জনপ্রতি নিবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। উনি যে টাকা 6 কোটি টাকা না 1 কোটি টাকা দিয়েছিলেন। প্রবাসীরা যদি সেই সময় আপনারা এগিয়ে না আসতেন, দেশের যে পরিস্থিতি, মানুষ লক্ষ লক্ষ মানুষ মারা যেত। এটা আমাদের মানুষদেরকে নিয়ে হাস্যকর, আমাদেরকে নিয়ে এগুলা নিয়ে পুতুল খেলা হচ্ছে, মানুষকে মানুষ বলা হচ্ছে না। তো এই মানবতা কোথায় রয়েছে? তা আমি অনুরোধ করব আপনারা এখান থেকে আজকের আয়োজন করেছেন, আপনারা চালিয়ে যান, আমরা আছি আপনাদের দেশে। আপনারা এখান থেকে আমরাও শুরু করব, আপনারা এখান থেকে মেসেজ দিবেন, আমরা আছি, আমরা থাকবো। আর সকলেরই দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে চলে যাব। সংক্ষিপ্তর জন্য আসছে, আপনাদের সবার সাথে দেখা হলো, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য দোয়া রইল। আর আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আন্দোলন করার তৌফিক দান করুন। আমরা যে যার অবস্থান থেকে জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতে পারি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। একজন 75 বয়স্ক মহিলা, আমাদের সকলের ঘরে ঘরে মারা আছেন, এই সময় মারা সন্তানদের স্পর্শ পেতে চায়, নাতি নাতিদের মুখ দেখতে চায়। এই অবস্থায় একজন মানুষকে মেন্টালি যে প্রেশার দিয়ে রাখা হয়েছে, এটা তো আল্লাহর বিচার, সবচেয়ে বড় বিচার। উনারা যেভাবে করতেছে আসলে সেটার বিচার যে উনারা কিভাবে হবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আর আমাদের যারা আলেম উলামাগণ রয়েছেন সবাইকে কিন্তু মিথ্যা মামলা দিয়ে রাখা হয়েছে। সবার এই নিঃশর্ত মুক্তি চাই। আর অবশ্যই সত্যের জয় একদিন হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আমি দুটো কথা আপনার নিব। সরকার বলছে সামনে দুর্ভিক্ষ বা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে বাংলাদেশের জনগণকে। তো এই পরিস্থিতিটায় আপনি কোন সরকার আসলে, আওয়ামী লীগ সরকার না কোন সরকার এসে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে বলে মনে করেন আপনি? আসলে দেশের যে পরিস্থিতি, আমি একজন জনপ্রতিনিধি সেই হিসাবে বলতে চাই, আমরা টিসিবির যে কার্ডগুলা দিই,
আপনারা বিশ্বাস করবেন কিনা, অনেকে হয়তো মিডিয়াতে দেখেন দীর্ঘ লাইন থাকে রুদ্রের মধ্যে, অনেকে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকার পরে অনেকে কিন্তু কার্ড দিয়েও সেই 5 কেজি চাল পায় না। এটা মানে এত কষ্ট লাগে যে অনেকে লজ্জায় দাঁড়াতেও পারে না। তারপরে অনেক মাল শেষ হয়ে যায়, পিছন পিছন অনেকে দৌড়াতে থাকে, কার্ড আছে আমার তো চাল পেল না। 4 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি চিনি, এই অবস্থায়। তো এই যে পরিস্থিতি ওনারা সৃষ্টি করেছে, এই জন্য এই সমস্ত, ওনারা আগে বললেন সিঙ্গাপুর ওয়ার্ল্ডের সেরা দেশ, এত রিজার্ভ, এত টাকা এগুলা গেল কোথায়? এই অবস্থাতে মোকাবেলা করার জন্য কোন সরকার আসলে এখন সাহস করবে যে এই পরিস্থিতিতে? অবশ্যই আমাদের জাতীয়তাবাদী দল, গণতান্ত্রিক দরকার, সকলের ঐক্যমতী সরকার দরকার। কারণ এক নায়কতন্ত্র আর চলবে না, এক নায়কতন্ত্র চলে ওনারা যেভাবে করে ফেলছে, এটা তো পরিস্থিতি মোকাবেলার জন্য অবশ্যই আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সরকার এবং সকলের ঐক্যমতে আর সরকার সবাইকে মিলিয়েই আসলে দেশটা চালাতে হবে। এখন আপনি যে এখানে আজকে প্রধান অতিথি হিসেবে আগমন করেছেন, আপনার অনুভূতিটা? আসলে আমি গর্বিত মনে করি, আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আজকে হিউম্যান রাইটস ফর ইন্টারন্যাশনালকে। ওনারা যে আমাকে এখানে আমন্ত্রণ করেছেন, আমার কথা বলার সুযোগ করে দিয়েছেন। আসলে আমরা বলি, আমাদের সিলেটে কোর্ট পয়েন্টে বলি, সব জায়গায় বলি, কিন্তু আমাদের বলার পরে এখানে এসে যে বলতে পারছি আমাদের প্রবাসী ভাইদের কাছে, এবং অবশ্যই আপনার মারফতে আরও অনেকেই আমাদের বিশ্বের মধ্যে যারা বাংলাদেশিরা আছেন সবাই দেখতে পারবেন। একটা বিশাল অনুভূতি, আমার বিশাল একটা সঞ্চয়। আমি মনে করি এটা যে বলতে পারছি এখানে তাদের এই ফোরাম থেকে। এবং এটা বলতেছি আরও যে আমি আমার দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি চাই, সাথে সাথে এই ফ্যাসিস্ট সরকারকে প্রতিহত করতে হবে, এবং 28শে অক্টোবরকে যে ঘৃণিত যে একটা বাজে একটা কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করে, সেটা যেন বাংলার ইতিহাসে আর কোনোদিন না হয়, আর এর বিচার যেন অবশ্যই বাংলার মাটিতে হয়, ওনাদেরকে যেন ফাঁসির মঞ্চে। এই মোবাইল ফেলাই দেখো দেখো, ওগু দেখতে ফেলাই দিবে এগুলো সব। না না না, আমরা তো ওখানে খালি দাও সরি সরি, ফুলটা আবার দিয়ে দেখি। ফুলটা দেওয়ার সময় থাকে না কি? প্লিজ যান যান স্যার, যান না, কি আশ্চর্য সময়। আপনি তো নিউজ পেপারের জন্য ওকে আই গোনা টেক পিকচার। এই ফটোটা কিন্তু সরি ক্যামেরা বন্ধ করবেন, এই পিকচারটা নিউজ পেপারের জন্য হয়ে যাবে। তাই আমরা সবাই একত্রিত হয়ে পরবর্তীতে দেখা যাবে আমাদের সাথে কমপ্লেন আছে অনেকের যারা সাথে কমপ্লেন আছে আমার ফটো হইছে না, এটা না, এই পিকচারটা কিন্তু সবার আসবে। লাইন ধরে এদিকে লাইন ধরে আপনি একটু পরে যান তাহলে ওইটা সরাইতে হবে, এটা তো একটু সরাইতে হবে ভাইয়া, এটা তো একটু সরা একটু সরা, 2 লাইন হইলে ভালো হইছে। সবার লাইট চলে এটা নষ্ট হয়ে গেছে ভাই, ওদের আমার কাছে রাখা লাইন এটাকে ওইটা এটা দেখা ভাই ভাই এখন পিছনে কিছু দাঁড়াবে কিছু দেখা পিছে যান না
very good. আপনি রেডি 1 2 3 ফুলটা কি হাতে তুলে দেওয়া হবে কেউ? হ্যাঁ হ্যাঁ, এভাবে একটু দুই একজন ধরে নাকি। আর আরেকটা সেকেন্ড আমি তাদের একটা ফটো তুলব, এটা পত্রিকার জন্য। 1 2 3 ওকে ফাইন, গট ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সবাইকে। সরি। মাইক আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল কর্তৃক আজকে আমরা রক্তাক্ত 28 অক্টোবর নিয়ে সমাবেশ আয়োজন করেছি। আজকের বাংলাদেশের রাজনীতি হিংসা বিদ্বেষ প্রতিহিংসা রাজনীতি তৈরি সকলের সামনে ধন্যবাদ। আজকে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা এবং বিভিন্ন সংগঠনের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন, যারা সরকারের বিভিন্ন সময়ে থ্যাংক ইউ। ওকে, ওগুলো নিয়ে গিয়ে জায়গা আপনি উনাদেরকে দিয়ে দেন, বাইরে সভাপতি বাইরে দিবেন, উনারা দিবেন। ওকে, সরি, ধন্যবাদ। আমাদের এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য এমডি ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত আলোচনা সভায় এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই বোন সকলকে আমার সালাম। এখানে দাঁড়িয়ে মনে পড়ে যায় সেই 2006 সালে 28 অক্টোবরের কথা। যদিও আমি ছোট ছিলাম, কিন্তু আমার এখনো স্পষ্ট মনে আছে যে 14 দলীয় আওয়ামী লীগ জোট সরকার আমাদের জামাত শিবির বিএনপির উপর যেভাবে অত্যাচার করেছে এবং নরপিশাচের মতো মানুষকে পিটিয়ে হত্যা করছে এবং তাদের উপর মৃত লাশের উপর যেভাবে যে নৃত্য পরিচালনা করছে, এটা সারা বিশ্বের নজরকে নাড়া দিয়েছে। তৎকালীন 14 দলীয় জোট সরকার আওয়ামী লীগ আমাদের অগণতান্ত্রিক সরকার শেখ হাসিনা, তিনি যেভাবে মানুষকে ওই সময় থেকে এই পর্যন্ত যেভাবে মানুষ হত্যা করতেছে, গুম খুন নির্বিচারে ফাঁসি, এইসবের বিরুদ্ধে আমরা আরো প্রতিবাদ করতে হবে।
এবং সবসময় আমরা চাইবো যে ওকে যেভাবে হোক মানে আমাদের দেশ থেকে তাড়াইতে হবে। এটাই ইভেন যেভাবে যে 2006 সালে 28শে অক্টোবর যে মানুষগুলো হত্যা করেছে, আমরা তাদের জন্য দোয়া করি এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চপদস্থ মাকাম দান করে। তৎকালীন সরকার যেভাবে হত্যা করেছেন সেটা সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সকল মানুষের নজরকে নাড়া দিয়েছে। তৎকালীন জাতিসংঘের মহাসচিব সহ সকল দেশে আলোচনা প্রতিবাদের ঝড় উঠেছে। আমরা চাই এই সিলেকশনিস্ট সরকার, বিনা ভোটের সরকারকে প্রতিহত করতে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বর্ণনা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আশরাফ ভাইকে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন, আসলে অনেকেই কথা রাখতে আগ্রহী, তাই সবাই একটু সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সামনে এসে বিশিষ্ট সাংবাদিক, আমার দেশের মজলুম সাংবাদিক অলিউল্লাহ নুমান ভাই এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার মাধ্যমে বিশেষ করে আমার জানা সঙ্গত, হয়তো বা এর আগে অনেক হয়েছে, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট কাজ শুরু হয়েছে, যাদের মাধ্যমে আমাদের সেই প্রিয় ভাই, আমাদের অগ্রদূত, যারা আমাদেরকে পথ দেখিয়েছেন কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, কিভাবে বিদেশ বসেও অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে কিভাবে আওয়াজকে আরো ত্বরান্বিত করে প্রতিবাদ জানাতে হয়, সেই অনলাইন অ্যাক্টিভিস্টের সম্মানিত সভাপতি জয়নাল আবেদিন ভাই। জয়নাল আবেদিন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত আজকের এই রক্তাক্ত ট্র্যাজেডিক 28 অক্টোবরের আলোচনা সভার সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সহযোদ্ধাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি মানচিত্র। সেই মানচিত্রের স্বাধীনতার পরবর্তীতে দুইটি কালো অধ্যায় রচিত হয়েছিল। একটি কালো অধ্যায় ছিল 2006 সালের 28 অক্টোবর, আর একটি কালো অধ্যায় ছিল 2007 সালের 25 ফেব্রুয়ারি। আপনারা অবশ্যই জানেন সেই দিন 4 দলীয় জোট সরকারের সমাপনী এবং শেষ সময়ে তাদের সমাপনী প্রোগ্রাম ছিল। বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা পৃথক পৃথক সভা আয়োজন করেছিল। আর শেখ হাসিনা এর এক সপ্তাহ পূর্বে তার সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছিল ঢাকার রাজপথ দখল করার জন্য লগি বইটা নিয়ে। আর তাই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রোগ্রামে লগি বইটাধারী সন্ত্রাসীরা অতর্কিত আক্রমণ চালিয়ে বাংলাদেশের নিরীহ মানুষদের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে 28 অক্টোবরের সেই কালো অধ্যায় রচনা করেছিল। সেদিন বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীন চেতা নাগরিকদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছিল তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। বিশ্বের প্রতিটি অঞ্চল থেকে তার নিন্দা জানানো হয়েছিল। খোদ জাতিসংঘের মহাসচিব পর্যন্ত তার ধিক্কার এবং নিন্দা বার্তা প্রেরণ করেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম? সেই 28 অক্টোবরের মাধ্যমে বাংলাদেশের যে মসনদে যারা আরোহিত হয়েছিল, বাংলাদেশের জনগণকে
শোষণ নিপীড়নের মাধ্যমে, তাদের জগদ্দলের মাধ্যমে আজ সমস্ত বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তরিত করেছে। আজ বাংলাদেশকে উন্নয়নের স্লোগান দিতে দিতে, উন্নয়ন উন্নয়ন উন্নয়নের স্লোগান দিতে দিতে আজ স্লোগান দেওয়া হচ্ছে আগামী বছর নাকি দুর্ভিক্ষ চলে আসবে। তাহলে এতদিন কিসের স্লোগান আপনারা দিয়েছিলেন? আজ রিজার্ভে টাকা নেই, বাংলাদেশ বিদ্যুৎ সংকট, খাদ্য সংকট, সব সংকট বাংলাদেশের দিকে দিয়ে আসছে। আর তারা কি বলছেন যে এটা ইউক্রেনের যুদ্ধের প্রতিফল শুধু বাংলাদেশের উপরই পড়ল, আর বিশ্বের কোথায় এই যুদ্ধের প্রতিফলন ঘটল না। তাই আমরা তীব্রকণ্ঠে বলতে চাই, যদি বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো রক্ষা করতে না পারেন, তাহলে ইজ্জতের সাথে বাংলাদেশ থেকে বিদায় নেন, ক্ষমতার মসনদ থেকে বিদায় নেন, নতুবা শ্রীলঙ্কার মতো আপনাদের চরিত্র মানুষ দেখবে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে যেভাবে টেনে শিশ্রে বস্ত্রহরণ করে মানুষ রাজপথে বিদায় করেছে, বাংলাদেশের জনগণ যেদিন ক্ষেপে উঠবে, যেদিন মানুষের পেটে ভাত থাকবে না, সেদিন আপনাদেরকে সেভাবেই পিটিয়ে বাংলাদেশের রাজপথে টেনে হেসড়ে আপনাদেরকে নামিয়ে দেবে। তাই আমরা বলতে চাই, মানুষের মৌলিক অধিকার রক্ষায় যারা 28 অক্টোবরের নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচারের মাধ্যমে এই শহীদ পরিবারগুলোর সান্ত্বনা দেওয়ার জন্য এবং খুনিদেরকে যথার্থ শাস্তি প্রদানের মাধ্যমে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এবং যতদিন পর্যন্ত এই নৃশংস হত্যাকাণ্ডগুলোর বিচার না হবে, আমরা বাংলাদেশ এবং বহির্বিশ্ব থেকে সার্বক্ষণিকভাবে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে বিভিন্ন সামাজিক অর্গানাইজেশনের মাধ্যমে আমরা এর প্রতিবাদ করেই যাব, যতদিন পর্যন্ত বাংলাদেশ বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশের মানুষের স্বাধীন সার্বভৌম এবং মৌলিক অধিকার রক্ষার জন্য আমরা কাজ করে যাব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমরা যাতে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ এবং ন্যায় বিচারের বাংলাদেশ হিসাবে উপহার দিতে পারি, সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জয়নাল আবেদিন ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত আকারে। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন জাস্টিস ফর ভিকটিম এর সভাপতি, যিনি আমাদের সবার সামনে পরিচিত শ্রমিক নেতা হিসাবে জহিরুল ইসলাম ভাই। শ্রমিক নেতা জহিরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় প্রধান অতিথি ওলিউল্লাহ নুমান ভাই এবং সংগ্রামী ছাত্রনেতা আবদুল্লাহ আল মুনিম ভাই সহ বিভিন্ন জায়গা থেকে আগত সকল ভাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম ও আন্তরিক অভিনন্দন। বন্ধুগণ, আপনারা জানেন 2006 সালের 28 অক্টোবর ওই দিন যারা সচক্ষে দেখেছিল, আমি জানি না অনেক আমার চোখে, আমরা তৎকালীন সময়ে 2006 সালের 28 অক্টোবর কুট পয়েন্টে সরাসরি ছিলাম। আমাদের মঞ্জুবাইয়ের উপর কি যে অমানবিক নির্যাতন তারা চালিয়েছিল এবং বাংলাদেশে একটি মাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যেটা আমরা স্বয়ং চোখকে দেখেছি, অন্যান্য দলে দেখেছি যেমন কর্মীরা মায়ের খায়, নেতারা পালিয়ে যায়, কিন্তু একমাত্র শিবির যেই সংগঠন মঞ্জুবাইয়ের উপর হামলা করেছে ছাত্রলীগের ছেলেরা। নুরুল ইসলাম বাবুল ভাই যখন দেখলেন উনি বসে থাকতে পারে নাই, উনি গেলেন ওনার কর্মীকে বাঁচানোর জন্য। উনার উপরে আমরা দাঁড়িয়ে থাকা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না, ওরা যে কিভাবে অত্যাচার এবং কি নিষ্ঠুর নির্মম নির্যাতন চালিয়েছিল। কিন্তু দুঃখজনক বিষয়, সেই দিন পুলিশ নীরব ভূমিকা পালন করেছিল উপরের নির্দেশে। তৎকালীন সময়ে আমাদের 4 দলীয় জোট, যাদের সাথে আমাদের জোট ছিল, এটা বেগম খালেদা জিয়ার কোনো দোষ নাই। এখানে কিছু যারা আওয়ামী লীগের ইশারায় কাজ করেছিল, আওয়ামী লীগ তাদেরকে বলেছিল মনে হয় যে জামাত ইসলাম হচ্ছে যুদ্ধ অপরাধী দল, এদেরকে যদি দুর্বল করে দেয় পরবর্তীতে আমরা
উভয় দল মিলে আমরা বাংলাদেশের রাজনীতি করব। কিন্তু আওয়ামী লীগের এবং ভারতের যে সুদূর প্রসারী প্ল্যান ছিল, এটা বিএনপির নেতৃবৃন্দ বুঝতে পারে নাই। তাদের টার্গেট ছিল, ভারত যখন দেখলো 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যখন বাংলাদেশে জামাত ইসলাম সহ 4 দলীয় জোট ক্ষমতায় ছিল, তখন তারা দেখলো যে বাংলাদেশের যারা জামাত ইসলামের পক্ষ থেকে যে 18 জন এমপি এবং 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছিলেন, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায় নাই। ভারত চিন্তা করে দেখলো, এই জামাত ইসলাম যদি বিএনপির সাথে ক্ষমতায় থাকে, আবার যদি বাংলাদেশের ক্ষমতায় তারা আসীন হয়, তাহলে এই ভারতীয় উপমহাদেশে বাংলাদেশে একটি গণতান্ত্রিক দেশের রোল মডেল হয়ে যাবে। তাই তাদের টার্গেট 3টি, বাংলাদেশের 3টি শক্তিকে তারা টার্গেট করলো। প্রথম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম, সেকেন্ড তাদের টার্গেট ছিল বাংলাদেশ সেনাবাহিনী, তার ছিল অনলি জিয়াউর রহমানের ফ্যামিলি, বিএনপি সারা বিএনপি নয়, শুধু জিয়াউর রহমানের ফ্যামিলি। তারা টার্গেট বাই টার্গেট, প্রথম তারা জামাতকে দুর্বল করার জন্য সম্পূর্ণ ইন্ডিয়ার প্রেসক্রিপশনে, শেখ হাসিনা হচ্ছে ইন্ডিয়ার গুলাম, ইন্ডিয়া যা বলবে তাই করবে। তাই জামাত ইসলামকে শেষ করার জন্য তারা সেই 2006 সালে 28 অক্টোবর টার্গেট করেছিল এবং তারা লুৎফুজ্জামান বাবরদেরকে বলেছিল, তোমরা নীরব থাকো, তোমাদের কিছু হবে না। কিন্তু সেই দিন যদি লুৎফুজ্জামান বাবররা যদি নীরব থাকতেন না, সেনাবাহিনী পুলিশ দিয়ে যদি সাহায্য করতেন, তাহলে শিবিরদের বাইদের প্রতি এত অমানসিক নির্যাতন হতো না। কিন্তু সেকেন্ড তাদের টার্গেট ছিল সেনাবাহিনীকে তারা 2009 সালের 25 ফেব্রুয়ারি এসে তারা শেষ করে দিল। তাদের পজিশন ছিল বেগম খালেদা জিয়া এবং তার ছেলে, যার কারণে বেগম খালেদা জিয়াকে আজকে কিভাবে নির্যাতন করা হইতেছে, তার ছেলেকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হইতেছে। আজকে বিএনপি তৎকালীন সময়ে জামাতের সাথে আন্দোলনে নামে নাই, এমনকি তাদের বেগম জিয়ার জন্য একটি আন্দোলন তারা করতে পারে নাই। কিন্তু এখন যদি আমরা সামান্য এই কথাও বলি, তারা বলে আমাদের দোষ। কিন্তু এখন ঠিক আছে, আপনারা অনেকে আমরা উৎসাহ উদ্দীপনা পাইতেছি বাংলাদেশের বড় বড় সমাবেশগুলো, এই সমস্ত মানুষ তো 2013 সালে বেগম খালেদা জিয়ার সমাবেশে হয়েছিল, হয় নাই? এর চাইতে আরো বেশি হয়েছিল। 2014 সালে 18 সালের ইলেকশন এর চাইতে বেশি হয়েছিল। এখনো যে হইতেছে, এর মানে এই নয় যে সরকার চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে সম্পূর্ণ শেখ হাসিনার প্ল্যান। শেখ হাসিনা সময় দিতেছে, অলরেডি সে বলে দিয়েছে, আপনারা ঢাকায় আসেন, আপনাদের অবস্থা 2014-13 সালের 1 মে শাপলা চত্বর চাইতে আরো খারাপ হবে। যে দেশের প্রধানমন্ত্রী স্বয়ং ঘোষণা দিতেছে, এটা ডাইরেক্ট বলে দিয়েছে, তাহলে আপনি আশা করেন কিভাবে আপনি সরকার চেঞ্জ হবে? তাই সরকার চেঞ্জ হতে হলে আপনাদেরকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল দলকে সাথে নিয়ে আপনারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আর এখন যদি আমরা সবাই বাংলাদেশকে যদি মুক্ত করতে চাই, প্রথম আমাদের আন্দোলন করতে হবে বেগম জিয়ার মুক্তি। যদি বেগম জিয়াকে আমরা মুক্তি করতে পারি, ওনার নেতৃত্বে যদি আবার আমরা রাস্তায় নামতে পারি, তাহলে বাংলাদেশকে আমরা মুক্ত করতে পারবো। অন্যথায় আমরা ছোট ছোট ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যত আন্দোলন করি, কিয়ামত পর্যন্ত আন্দোলন করি, এগুলা শেখ হাসিনার জন্য লাভ হইতেছে। এবং সে বলতেছে, ছোট ছোট আন্দোলন করো বাংলার বাইরে, ঢাকার বাইরে, ঢাকায় আসো, হেফাজতের চাইতে আরো খারাপ অবস্থা। একটা প্রধানমন্ত্রী এভাবে স্বয়ং সরাসরি সে ঘোষণা দিয়ে বলতেছে, আসো, শাপলা চত্বর চাইতে আরো খারাপ অবস্থা হবে। এর মানে কি? বিএনপিকে সে নিয়ে খেলাধুলা করতেছে, কারণ তারা জানে জামাতকে তারা দমন করে দিয়েছে, সেনাবাহিনীকে তারা দমন করে দিয়েছে। এজন্য আর বাংলাদেশে এখন টিভি টকশুতে বুদ্ধিজীবীরা বাংলাদেশের 99% এগুলো হচ্ছে শেখ হাসিনার দালাল। এগুলা শেখ হাসিনার কথায় চলে। তারা জামাত ইসলামের নেত্রীদেরকে, জামাত ইসলামের নেতৃবৃন্দ বিএনপির যারা পক্ষে কথা বলছে, মির্জা ফখরুল ইসলাম সাহেবের বিরুদ্ধে বলবে যে উনি নাকি বলছেন হুকুমের আসামি। বাংলাদেশে একটি মাত্র যদি কোনো মহিলার হুকুমের আসামি বাংলাদেশে কারোর ফাঁসি হয়ে থাকে, তাহলে শেখ হাসিনার ফাঁসি হওয়া দরকার। সে 2006 সালের 28 অক্টোবরের আগে সে ডাইরেক্ট ঘোষণা দিয়েছিল যে আপনারা সবাই লগি বইটা নিয়ে মাঠে আসবেন, যার কারণে তার গুন্ডা বাহিনীরা লেলিয়ে দিয়েছিল। এভাবে বাংলার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক নেতা এরকম বক্তব্য দেয় নাই। এখন সে বলতে, সে 28 অক্টোবরের কায়দায় বলতেছে ঢাকায় আসেন, হেফাজতের মতো অবস্থা হবে। তাই বাংলাদেশে একমাত্র যদি হুকুমের আসামি কাউকে করা হয়, তাহলে সে হচ্ছে শেখ হাসিনা। তাই বন্ধুগণ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, এবং আরেকটি ব্যর্থতা হচ্ছে আমাদের, 2001 সালে ইলেকশনের আগে আমরা দেখেছি, ছোট ছিলাম, বাংলাদেশের সর্বদলীয় ঐক্য ছাত্র পরিষদ হয়েছিল। কিন্তু এখন ছাত্রদলের কিছু বাইদের মধ্যে ছাত্রলীগ ঢুকিয়ে দিছে যে আমরা শিবিরের সাথে ঐক্যবদ্ধ হব না, আমরা এই আন্দোলন করবো কিন্তু শিবিরের সাথে ঐক্য। এর মানে এগুলো হচ্ছে আওয়ামী লীগের দালাল, এগুলো ভারতের দালাল, এগুলো আওয়ামী লীগকে বসে আছে। যেই দিন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে জিয়াউর রহমানের নীতি ছিল ভারত বিরোধী, বাংলাদেশের ইসলামপন্থীদের পক্ষে, কিন্তু যেই দিন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ঢুকে গেছে এই বামপন্থী এবং ভারতীয় দালালরা, ওই দিন থেকে খালেদা জিয়ার দলের মধ্যে অধঃপতন শুরু হয়ে গেছে। তাই আমরা বিএনপিকে বলবো, আপনারা ভারতীয় দালালদের সরে দাঁড়ান দল থেকে, বাংলাদেশের জনগণের মানুষের মুখের ভাষা বুঝেন, অন্তরের ভাষা বুঝছেন, তাহলে বেগম জিয়াকে মুক্ত করতে পারবেন, দেশকেও মুক্ত করতে পারবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ।
শ্রমিক নেতা জহিরুল ইসলাম ভাই আসলে তথ্যবহুল এবং সুন্দর বক্তব্য, কিন্তু সংক্ষিপ্ত সময় খুব কম। এইরকম বক্তব্য আমরা ঘন্টার পর ঘন্টা শুনতে পারবো, আমাদের বিরক্তি আসবে না। এই ধরনের বক্তব্যই দরকার। দেশ আবার যদি স্বাধীন করতে হয়, আমার মনে হয় জহিরুল ইসলাম ভাইয়ের মতো বক্তব্য, জহিরুল ইসলাম ভাইয়ের মতো কর্মী আমাদের দরকার। এই ধরনের কর্মী হলেই আবার দেশ স্বাধীন হওয়া সম্ভব। সম্মানিত অতিথি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সফর। সংক্ষিপ্ত আকারে প্লিজ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত রক্তাক্ত 28 অক্টোবরের গুম খুনের বিচারের দাবিতে আমরা একত্রিত হয়েছি। উপস্থিত আছেন সম্মানিত সভাপতি রেহানুদ্দিন ভাই, আব্দুল্লাহ নুমান ভাই, অন্যান্য অতিথিবৃন্দ। রক্তাক্ত 28 অক্টোবর শুধু আমাদের ভাইদেরকে যে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে তা না, 28 অক্টোবরের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, যার ভিত্তিতে আমরা দেখেছি 1/11 সৃষ্টি হয়েছিল। 1/11 তত্ত্বাবধায়ক সরকার, বিনা নির্বাচিত সরকার 2 বছর বাংলাদেশকে পরিচালনা করেছে। এর ধারাবাহিকতায় আপনারা জানেন আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকতেছে। এটা ছিল প্রি প্ল্যান। বাংলাদেশের ইতিহাসে যে গণতন্ত্র ধারাবাহিকতা সৃষ্টি হয়েছিল 2096 সালের পর থেকে, এই ধারাবাহিকতাকে বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রি প্ল্যান্টের মাধ্যমে, ভারতের র এজেন্টের প্রি প্ল্যান্টের মাধ্যমে এই গণতন্ত্রকে তারা হত্যা করেছে। এজন্য আমরা ভোট দিতে পারি না। রাতের ভোট দিনের ভোট হাতে হয়ে যায়। আমাদের বাংলাদেশের জনগণ জানে না কিভাবে ভোট দিতে হয়। এজন্য আমরা আজকের এই 28 অক্টোবরের ঘটনাতে পুনঃ তদন্ত এবং বিচার সাপেক্ষে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনতিবিলম্বে নির্বাচন দিয়ে বাংলাদেশে মানুষকে তাদের যোগ্য এবং তাদের নির্বাচিত প্রতিনিধিকে বাংলাদেশের ক্ষমতায় আমরা অনতিবিলম্বে দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমিনুল ইসলাম সফর সুন্দর বক্তব্য রাখার জন্য। সম্মানিত অতিথি অনেকেই আছেন, প্রত্যেকের সময় দেওয়া যাচ্ছে না, এজন্য দুঃখিত। আমাদের মধ্যে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ সুরমা সিলেট মহানগরের এবং দক্ষিণ সুরমার সাবেক অফিস সম্পাদক সাদেক খান ভাই, জামাত ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল আয়োজিত রক্তাক্ত 28 অক্টোবর 2006 উপলক্ষে আজকের এই আলোচনা সভার মুহতারাম সভাপতি, শ্রদ্ধাভাজন উপস্থিত অলিউল্লাহ নুমান ভাই, আমার একান্ত শুদ্ধ দায়িত্বশীল আব্দুল্লাহ মুনিম ভাই সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, 28 অক্টোবর যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল সেটি ইতিমধ্যে আমরা পরিষ্কার হয়ে গেছি বা এর ইতিহাস আমরা সবাই জানি। আমি দুই একটি কথা বলে আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আমরা 28 অক্টোবরের যে নারকীয় হত্যাকাণ্ড দেখেছিলাম, আমরা অনেকে মনে করা হয়েছিল যে এটা বাংলাদেশের রাজনীতিতে গতানুগতিক ধারার একটি ঘটনা, কিন্তু সবাই মনে করলো আমরা যারা রাজনীতিক সচেতন, আমরা যারা এদেশের এই ইসলামী ভাবধারার বাংলাদেশ দেশপ্রেমে উদ্বুদ্ধ বুদ্ধিজীবীরা, তখন এটাকে পরিষ্কারভাবে তারা বলেছেন এটা হচ্ছে পূর্ব পরিকল্পিত সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের ইন্ধনে শেখ হাসিনা সম্পূর্ণ পরিকল্পিতভাবে একটি পরিবেশ সৃষ্টি করেছিল এই 2006 সালের 28 অক্টোবরের এই ঘটনার মাধ্যমে। সেদিন সেই ন্যক্কারজনক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে
গণতান্ত্রিক পর্যায় থেকে একটি অগণতান্ত্রিক সরকারের হাতে এই দেশকে দেওয়ার জন্য একটা পথ তারা তৈরি করেছিল। আর আমরা জানি সেই অগণতান্ত্রিক যে সরকার এসেছিল তাদের সাথে আঘাত করেই পরবর্তীতে 2008 সালে তারা ক্ষমতায় এসেছিল। সম্মানিত উপস্থিতি, আমি বেশি কথা বলবো না, আমি শুধু এইটুকু বলবো, 50 বছর পরে যখন একটি নন ইস্যুকে ইস্যু মানিয়ে এই দেশে জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে যারা দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সেই নেতৃবৃন্দকে 50 বছর পরেও যখন মিথ্যা ইস্যু নিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল, 45 বছর পরেও যখন শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার হয়েছে, ঠিক তেমনি আজ হোক আর 10 বছর পরে হোক পল্টন ট্র্যাজেডির সেই বিচার ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে একদিন হবে। সকলকে অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। মাআসসালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাদেক আহমেদ খানকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য। সুপ্রিয় মানবাধিকার কর্মী, আমরা আইয়ামে জাহেলিয়াত দেখি নাই, কিন্তু আওয়ামী জাহেলিয়াত দেখেছি। আমরা শেখ মুজিবের বাকশাল দেখি নাই, কিন্তু শেখ হাসিনার বাকশাল দেখেছি। সুপ্রিয় উপস্থিতি, 50 বছর পর যদি 40 বছর পর যদি যুদ্ধাপরাধীদের বিচার হতে পারে, তে আরো 40 বছর পরও এই 28 অক্টোবর 2006 সালের ছাত্রলীগ এবং আওয়ামী লীগের খুনিদের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় মানবাধিকার কর্মীবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান কথা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ আব্দুর রহমান খুকা। জনাব মোহাম্মদ আব্দুর রহমান খুকা ভাইকে তার মূল্যবান কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত 28 অক্টোবরের 2006 সালের 28 অক্টোবরের যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল তার প্রতিবাদে আজকের এই আয়োজিত আলোচনা সভায় উপস্থিত সম্মানীয় মেহমানবৃন্দ এবং প্রিয় উপস্থিতি, আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে 2006 সালের পরে আজকে 2022 সাল, অনেক সময় পরেও, এতদিন পরেও আমরা যে আমাদের চেতনা, আমাদের যে সকল ভাইয়েরা আমাদের জন্য বাংলাদেশে একটি ইনসাফমূলক সমাজ প্রতিষ্ঠার জন্য অসত্যের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, জালিমের সামনে মাথা নত না করে তাদের লাল রক্তকে বিলীন করে দিয়েছেন, তাদেরকে স্মরণ করার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আমার কথা শুরুতে দরুদ পেশ করছি মানবতার মহান মুক্তির দূত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহের প্রতি আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি 28 অক্টোবর 2006 সহ গোটা পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর প্রতিটি প্রান্তরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীর সবুজ ভূখণ্ড থেকে জুলুমবাজ শোষণবাজদেরকে মূলোৎপাটন করে একটি সন্ত্রাস মুক্ত, শোষণ মুক্ত, ন্যায়পূর্ণ, ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য যে সকল মদ্য মুজাহিদেরা তাদের লাল রক্তকে সবুজ ভূখণ্ডে বিলীন করে দিয়ে প্রমাণ করে দিয়েছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি এই সকল মদ্য মুজাহিদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই স্যাক্রিফাইসকে কবুল করে নিন, দুনিয়া আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করুন। প্রিয় উপস্থিতি, আমাদের অনেকে আলোচনা রেখেছেন। আমার প্রথম কথা হচ্ছে 2006 সালে 28 অক্টোবর আপনারা জানেন যে 2001 সালের একটি অবাধ, সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় এসেছিল। 2/3 বেশি আসন পেয়ে
অত্যন্ত সফলতার সাথে সরকার পরিচালনা করতে সক্ষম হয়। বিশেষ করে জামায়াত ইসলামী 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন, বাংলাদেশের ইতিহাসে ইতিহাস সৃষ্টি করেছেন। একটি টাকা আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগও কখনো বলে না যে এই মন্ত্রণালয়গুলোতে কখনো কোনোদিন করাপশন হয়েছে। গোটা পৃথিবীকে যে শুধু বাংলাদেশের আলেমেরা ইসলামপন্থীরা শুধু মুখে বলে না, তারা যদি মেম্বার অফ পার্লামেন্ট হয়, তারা যদি মিনিস্টার হয়, প্রত্যেকটি জায়গায় তারা অত্যন্ত সফলতার সাথে, যোগ্যতার সাথে, দক্ষতার সাথে, ইনসাফের সাথে, ন্যায়ের সাথে তাদের মন্ত্রণালয় তারা পরিচালনা করতে পারে। এটাই ছিল তাদের মূল গাত্রদাহ, তাই ইন্টারন্যাশনাল শক্তি মনে করলো এইভাবে যদি ইসলামপন্থীরা প্রমোট হতে থাকে। আপনাদের মনে থাকার কথা 2006 সালে পল্টনে একটি ছাত্র সমাবেশ হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের। পৃথিবীতে কোনো ছাত্র সংগঠন এত বড় ছাত্র সমাবেশ হয়নি। বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে শত শত মিছিল এসেছিল। আমরা যারা ওখানে ছিলাম তারা আমরা নিজেরা সচক্ষে সেগুলো দেখেছি। এই কারণে জামায়াত ইসলামী বা ইসলামের যে অগ্রযাত্রা, বাতিল শক্তিরা কখনো ইসলামের অগ্রযাত্রাকে মেনে নিতে পারে না। তাই তাদের সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে যেদিন আপনারা জানেন যে শান্তিপূর্ণভাবে আজকে উনি ক্ষমতা শেষ হয়ে যায় কিন্তু ক্ষমতা হস্তান্তর করেন না। বিএনপি জামাত জোট সরকার বলেছিল জনগণের ম্যান্ডেট যাদেরকে দিবে আমরা সেটা মেনে নেব। তাই বিএনপি জামাত জোট সরকার সংবিধানের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিল। আপনারা জানেন সেগুলো। পরবর্তীতে আওয়ামী লীগ সেটা বাদ দিয়ে দিয়েছিল। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং 5টি বছর অত্যন্ত সফলতার সাথে যেহেতু রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হয়েছে। আমি বলছি না বিএনপি জামাত জোট সরকারের কোনো ভুল নেই, কিন্তু আজকে মানুষের কি অবস্থা? ডলারের দাম তখন কত ছিল? $1 = 67 টাকা ছিল, আজকে 120 টাকা। আমাদের আজকে বাংলাদেশের 100 বিলিয়ন আমাদের আজকে লোন আছে। আপনার 37 বিলিয়ন দিয়ে কি করবেন আপনি? জিডিপি, টোটাল জিডিপি ডাবলের বেশি আমাদের লোন রয়েছে। তখন আমাদের জিডিপি যতটুকু ছিল আমাদের কোনো লোন ছিল না, আমরা লোনগুলো পরিশোধ করছিলাম। গোটা বিশ্বের বুকে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। এই জন্য সেই সরকারের সফলতাকে আমরা সেলিব্রেট করার জন্য মূলত আমরা পল্টন ময়দানে, আপনারা জানেন যে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী একটি সমাবেশ আয়োজন করে। অত্যন্ত শান্তিপূর্ণ ছিল এই সমাবেশটি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা তখনও ক্ষমতায় ছিলাম, তখনও মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তখনও আমাদের 2জন মিনিস্টার ওই পল্টনের সমাবেশে ছিলেন। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি পল্টনে 28 অক্টোবর বন্ধ করতে। 28 অক্টোবর বন্ধ করতে ব্যর্থ হওয়ার কারণে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের মানুষকে হারে হারে এর মূল্য দেওয়া লাগছে। আজকে বাংলাদেশে জামাত ইসলামী একা মারা যায়নি, ছাত্র শিবিরের ভাইরা একা মারা যাননি, বিএনপির ভাইরা এফেক্ট হয়েছেন, ম্যাডামকে সহ, তারেক রহমান সাহেব সহ বিএনপি সবাই, এমনকি আপনারা জানেন যে যারা আওয়ামী লীগের সাথে ছিলেন তারা পর্যন্ত আজকে একজন ব্যক্তি মারা যান না, আরো মারা যাবেন, আরো ধরা খাবেন। এখন তো কোনো কথাও বলা যায় না। আপনারা দু একজন বক্তা বললেন দেশ মানে শ্রীলঙ্কা হবে। আপনি কি শ্রীলঙ্কার জিডিপি জানেন কত? আপনি শ্রীলঙ্কার শিক্ষার হার কত জানেন? 90%-এর উপরে। আপনি বাংলাদেশকে শ্রীলঙ্কা বানিয়ে দেখেন না আগে, সিঙ্গাপুর বানানো লাগবে না, বাংলাদেশকে আরো 50 বছর শ্রীলঙ্কা বানিয়ে দেখেন। যে শ্রীলঙ্কার মানুষ তো শুধু তেলের দাম 30%-এর নিচে বাড়ছে দেখে সরকার পতন হয়েছে, আমাদের 50% বাড়ছে না। আমাদের কোনো কথা আছে? এই জন্য বাংলাদেশকে আপনার আগে সিঙ্গাপুর লাগবে না, শ্রীলঙ্কা বানিয়ে দেখেন। এখনো শ্রীলঙ্কার যে শিক্ষার হার, এতে করে শ্রীলঙ্কা টিকে যাবে। বাংলাদেশের শিক্ষার হারের আপনারা জানেন তো বাংলাদেশের শিক্ষার হার কিভাবে ক্যালকুলেশন করা হয়? বাংলাদেশের শিক্ষার হার ক্যালকুলেশন করা হয়েছে নাম লিখতে পারলে, যদি আপনার কলমও লেখা ভেঙে যায়, নাম লিখতে গিয়ে তবু আপনি কি শিক্ষিত। এইভাবে শিক্ষার হার নির্ণয় করেও বাংলাদেশে 70%-এরও নিচে শিক্ষার হার। এবং আর বাকি বছরগুলো তো আপনারা দেখলেন পৃথিবীর কোথাও করোনার সেকেন্ড যখন ওয়েবটা আসলো, পৃথিবীর কোথাও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নাই, কিন্তু বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি বন্ধ ছিল, 500 দিনের উপরে। আপনারা কি মনে করেন বাংলাদেশ তো করোনার আক্রান্ত হারের দিক দিয়ে সবচেয়ে নিচের একটি কান্ট্রি, তো আপনি কেন শিক্ষা প্রতিষ্ঠান বছরের প্রায় 2 বছরের মতো বন্ধ রেখেছেন? এগুলো সবকিছুই ষড়যন্ত্রের অংশ হিসাবে করা হয়েছে। কারণ এই ছেলে আবার দেখলেন যে মদকে ওপেন করে দিয়েছে এখন, কারণ এই ছেলেগুলা নতুন প্রজন্ম যারা ইয়াং যারা, এরাই তো প্রতিবাদ করবে। তো একদিকে এরা শিক্ষিত হবে না, আরেকদিকে এদের হাতে মদের বোতল ধরায় দাও, তাহলে যেই ছেলেটা মদ খেয়ে ড্রাঙ্ক থাকবে দিনের বেলা কি সে কি কোনো প্রতিবাদ করতে পারবে? তার তো এগুলো মাথায় কাজ করবে না। সে তো কে তার বাবা, কে মা, কে রাইট, কে রং, হি ক্যানট ইভেন ডিস্টিংগুইশ বিটুইন রাইট এন্ড রং।
এই কারণে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে এগুলো করা হয়েছে। তো আজকে এখানে আপনারা অনেকে এসছেন, আমাদের মূল কথা হচ্ছে 28 অক্টোবর, তবুও কেন আমরা এই প্রতিবাদ করি? অনেকে বিচার চান শেখ হাসিনা, কিসের বিচার শেখ হাসিনার কাছে? সেই তো বলছে। তাহলে আমরা কেন এই প্রতিবাদ করলাম? আমরা আমাদের ভাইদেরকে মনে রাখবো, আমরা ভুলে যাইনি আমাদের ভাইয়ের স্যাক্রিফাইসের কথা। এটা আমাদের প্রতিবাদের জায়গা, এটা আমাদের চেতনার জায়গা, এটা আমাদের লড়াইয়ের জায়গা, এটা আমাদের সংগ্রামের জায়গা, যা আমাদের ভাইরা জীবন দিয়েছেন জীবন্ত লাশের উপরে। 28 অক্টোবরের পরে ঢাকা শহরে আমরা যারা ছিলাম, একটি প্রতিবাদ থেকে আমাদের ভাইরা পিছু হটেন নাই। তারপরে কোনো আওয়ামী লীগ কোনোদিন আর সামনে আসেন নাই। আমরা অনেক দিন সেখানে ছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে আরেকজন ভাই সত্যি বলেছেন, হি রাইটলি সেড, যে ছাত্রদল ছাত্র শিবির এক হয়ে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করেছিলেন, প্রতিবাদ করা হয়েছিল। 28 অক্টোবরের পরও আমরা আপনার মুক্তাঙ্গনে রাত্রি পর্যন্ত ছিলাম, আমরা রাত 2টা-3টা পর্যন্ত একসাথে শিবির ছাত্রদল, যার কারণে আওয়ামী লীগ সুবিধা করতে পারেনি। যাই হোক, আমাদের মূল কথা হচ্ছে বাংলাদেশের ক্ষমতায় কে থাকবেন বাংলাদেশের জনগণ ঠিক করবে। আজকে বাংলাদেশের ক্ষমতা কে থাকবেন, যদি কোনো রাজনৈতিক দল যদি ইন্ডিয়ার কাছে দৌড়ান, যেই দলই হোক, তার জন্য আমরা খুবই লজ্জিত হই। আমাদের সকল রাজনৈতিক দল, রিগার্ডলেস অফ আওয়ার পলিটিক্যাল আইডেন্টিটি বা রিলিজিয়াস আইডেন্টিটি, আমরা মনে করি উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার টু বিল্ড আ বেটার বাংলাদেশ। বেটার বাংলাদেশ করার জন্য যেই পথে থাকেন না কেন, যেই মতের থাকেন না কেন, আমরা আমাদের, কারণ বাংলাদেশে যদি আজকে একটা মানে রোগ আসে, ডিজিজ আসে, তাহলে কিন্তু সবাই এফেক্টেড হবে। আজকে আওয়ামী লীগের লোক কি, যিনি কষ্ট পাচ্ছেন না, যিনি আওয়ামী লীগ করেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে, আজকে প্রত্যেকটা মানুষ, এই যে যদি এখন যে একজন ভাই বললেন, ওই আপু বললেন যে 5 ঘন্টা লাগতেছে, আপনার পাওয়া যাচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে, এটা কি বিএনপি জামাতের লোকেরা খালি এফেক্ট হবেন? আওয়ামী লীগের লোকেরা এফেক্ট হবেন। অনেকে বলেন, সাংবাদিক ভাই জিজ্ঞেস করেছেন যে আপনারা কি পারবেন? কেন পারবো না? বিএনপি জামাত দেখিয়েছে আগে 1 সাল থেকে 6 সাল কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, প্রত্যেকটি মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে কিভাবে পণ্যকে রাখতে হয়। কারণ এখন তো হাজার হাজার কোটি টাকা আপনি বিদেশে পাচার করেন, এই কারণে তো তখন পারবেন না আপনি, কিন্তু বিএনপি জামাত পারবে। বিএনপি জামাত যেহেতু এই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করবে না, এবং বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকবে, বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনগুলো বাংলাদেশে ইনভেস্ট করবে, এভাবেই তো বাংলাদেশের টাকা প্রডিউস হবে, এভাবেই তো আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। কেন আমরা পারবো না? আমাদের 2001 সাল থেকে 6 সাল কি কোনো আমরা দুর্ভিক্ষ ছিল? কোন জনগণকে কিভাবে চিন্তা করতে হয়েছে? বাংলাদেশের ইতিহাসে শিক্ষা ব্যবস্থা একটা ঐতিহাসিক স্বর্ণাক্ষরে লেখা থাকবে 2001 থেকে 6 সাল পর্যন্ত। কিন্তু আমরা বিএনপি আমাদের বাইরে এটা বলি না, আমাদের সফলতা আমরা বলতে জানি না, এটাই হচ্ছে মূল কারণ। আবার বলে, অনেকে মনে করে যে জামাত ইসলামী মানে প্রবলেম কি 71 সমস্যা। তো ভাই, বিএনপির কি সমস্যা? বিএনপি যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি তো দেশের স্বাধীনতাই ঘোষণা দিয়েছেন। তো এখন তো বলে যে জিয়াউর রহমান পাকিস্তানের চোর ছিল, তার মানে 71 সমস্যা না, এই দেশটাকে গিলে খাওয়ার জন্য দেশের, এটাই তো আমাদেরও তো সেই প্রশ্ন, যে যদি জিয়া রহমান পাকিস্তানের চর থাকেন, তিনি পাকিস্তান যদি বাংলাদেশ কোনো কারণে স্বাধীনতা না হতো, স্বাধীনতা অর্জিত না হতো, তাহলে সবার আগে ফাঁসি কে পাইতো? কে খেত? কাকে ফাঁসিতে ঝুলানো হতো? জিয়া রহমানকে সবার আগে কোর্ট মার্শাল করা হইতো, উনি বাঁচতে পারতেন না। অথচ জিয়া রহমানকেও বলা হয় পাকিস্তানের চর। তো আপনারা বুঝতে পারছেন এটা 71-এ কোনো সমস্যা না। আমি অনেকে আমাদের মধ্যে হীনমন্যতা আছে যে জামাত ইসলামী, যদি এই জামাত ইসলামী ওই জামাত ইসলামী না, তো শিবিরের কি সমস্যা? শিবির তো প্রতিষ্ঠিত হয়েছে 77 সালে। তো এখন যে আরেক অন্যান্য পার্টি আসতেছে, তাদের তো আরো 20 বছর পরে তাদের জন্ম। তাহলে মূল সমস্যা 71 না, মূল সমস্যা হচ্ছে জুলুম, শোষণ। এই জুলুম শোষণের বিরুদ্ধে যারা কথা বলবে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। দুর্বল, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, জুলুমের শিকার এক একটি অসহায় নারী শিশু চিৎকার করে ফরিয়াদ করছে, হে আমাদের প্রভু, হে আমাদের রব, তুমি আমাদেরকে নির্যাতিত জনপদ থেকে বের করে নাও। আমরা মনে করি ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী বাংলাদেশের নিপীড়িত, নির্যাতিত, জুলুমের শিকার, অসহায়, বঞ্চিত মানুষের পক্ষে, এই মজলুমের পক্ষে নেতৃত্ব দিয়ে আগামী দিনে একটি সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, জুলুমমুক্ত বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ। তো আসুন, আমরা সবাই যারা প্রবাসী এখানে একত্রিত হয়েছি, আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা প্রতিবাদ করব। আমি এই সরকারের কাছে কোনো আমরা বিচার চাই না। যদি আমরা কোনোদিন ক্ষমতায় আসি, তাহলে আর বাংলাদেশে কিন্তু কোনো যুদ্ধাপরাধীর বিচার হয়নি। বাংলাদেশের বিচার হয়েছে কিসের? মানবতা বিরোধী অপরাধের। আপনাদের মনে রাখতে হবে, 71-এ স্বাধীনতা অর্জিত হওয়ার পরে 194 জন, মাত্র 90,000-এর বেশি পাকিস্তানি সোলজারকে তখন আত্মসমর্পণ করেছিল। তার ভিতরে মাত্র 194 জন যুদ্ধাপরাধী হিসেবে প্রমাণিত হয়েছিল। তাদেরকেও সিমলা চুক্তির মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। তো স্টার্টিং এ বঙ্গবন্ধু কি বলেছিলেন? তিনি বলছিলেন আমরা পিছনে ফিরে তাকাতে চাই না। এরা নিজের বাপকেও অস্বীকার করতেছে, বাপ বলেছে, বাপ ছেড়ে দিয়েছে। যারা ডিক্লেয়ার্ড
যাদেরকে প্রমাণিত আওয়ামী লীগের সময় প্রমাণিত 194 জন পাকিস্তানি সোলজার তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারণে। জামাত ইসলামী নিরপরাধ এবং অত্যন্ত জুলুমের শিকার করে জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আমরা মনে করি তাদের এই হত্যার, তাদের এই শাহাদাতের রক্ত একদিন কথা বলবে এবং বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা তাদের এই শাহাদাতের রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবেক সভাপতি শিবিরের সবাই আগে আব্দুল্লাহ মুনিম। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই মোহাম্মদ আব্দুর রহমান খুকাভাইকে তার অত্যন্ত সুন্দর দিক নির্দেশনামূলক এবং তথ্যবহুল কথা রাখার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছে সাবেক ছাত্রনেতা, জামাত নেতা, বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব আব্দুল্লাহ আল মুনিম ভাইকে। জনাব আব্দুল্লাহ আল মুনিম ভাইকে তার গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে ফাইট ফর রাইটস এই সংগঠনের ব্যানারে 28 অক্টোবরের যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছিল বাংলাদেশে, এর প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশ। মজলুমের পাশে দাঁড়ানো সেটা হচ্ছে ইমানি দায়িত্ব, ঠিক কিনা? এই মজলুমের বিরুদ্ধে আজকে প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদ সমাবেশ আমরা এই আশায় আসছি যে মজলুমের পক্ষে যারা থাকবে আল্লাহ পাক তাদেরকে আখিরাতে উত্তম জাযা দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলুমের পাশে থেকে সারা জীবন তিনিও সংগ্রাম করেছিলেন, এতিমের পক্ষে থেকেছিলেন, অসহায় মানুষের তিনি পক্ষে কথা বলেছিলেন। আমরাও বাংলাদেশ থেকে এই দেশে এপারে এসেও আমরা অসহায় মানুষের পাশে, বাঙালিদের পাশে দাঁড়াতে চাই। আমরা বিগত বন্যায় বিভিন্ন সময় আমরা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, ঠিক কিনা? এবং আজকেও যারা রাজনৈতিকভাবে যাদেরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, আমরা এখান থেকেও আমরা থেমে নেই, আমরা তাদের পক্ষে কথা বলার জন্য চেষ্টা করছি। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমরা অসহায় মানুষের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে আমরা প্রতিবাদ করবই ইনশাআল্লাহ। আমি 28 অক্টোবরে যে সমস্ত ভাইদেরকে হত্যা করা হলো, আমরা তাদের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, যারা অন্যায়ের কাছে মাথা নত না করে জীবনটা বিলিয়ে দিয়ে সে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবনটা বিলিয়ে দিল, এই সমস্ত ভাইদেরকে তুমি শাহাদাত নসিব করো। আমরা সবাই বলে আমিন। খালেদ সাইফুল্লাহর সাথে, আমির হামজার সাথে, হযরত বেলালের সাথে, আবু বকরের সাথে, বীর বিক্রম ওমরের সাথে তাদের হাসর করিয়ে দিও, বলি আমরা আমিন। এবং আমরা যারা তাদের সাথে প্রতিবাদের সুর মিলিয়ে আমরাও দেশকে ভালোবেসে আমরা দেশের কল্যাণের জন্য প্রবাসে এসেও আমাদের কাজকর্ম ফেলে আমরা যে সময় দিচ্ছি, এটাকেও যাতে কবুল করে আল্লাহ পাক হযরত ওমরের সাথে, নবীজির সাথে, আবু বকরের সাথে আমাদের হাসর করেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় বন্ধুগণ, আসলে বাংলাদেশের সমস্যা কথা বলে শেষ নেই, এভরি টাইম আমরা বলতেছি। আমার একটু আগে আমাদের ছাত্রনেতা আব্দুর রহমান ভাই বলেছেন, আমাদের সাংবাদিক প্রতিদিন সাংবাদিক নোমান ভাই বলবেন, আমাদের বিএনপি নেত্রী বলেছেন, অনেক ভাই বলেছেন, ছাত্রদলের ভাইরা বলেছেন, ছাত্র শিবিরের নেতারাও বলেছেন। তা আমরা একটা কথা বলতে চাই, যেদিকে টাচ করব সেদিকেই বাংলাদেশ আজকে আক্রান্ত, ক্যান্সারে আক্রান্ত, ঠিক কিনা? সমস্ত শরীর গা হলে কেউ ধরে না, যেদিকে দইবে সে মানে ক্ষতিগ্রস্ত হবে, আবার যিনি এফেক্টেড সেও ক্ষতিগ্রস্ত হবে। আসলে বাংলাদেশের যেদিকেই টাচ করবেন, যারা এই দেশ চালাচ্ছেন, সেদিকেই আজকে ক্ষতিগ্রস্ত, কোনো দিক বাদ নাই, ঠিক কিনা? তবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এত খারাপ, এত নোংরা এর আগে স্বাধীনতার পরবর্তীতে আমরা দেখি নাই, এইবার যা দেখতেছি, ঠিক কিনা? আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রী যে কথা বলেন, তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী না? আমরা তো আমাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের না, এটা আমারও প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, জামাতেরও, বিএনপিরও, সবারও প্রধানমন্ত্রী, ঠিক কিনা? তিনি যখনই প্রধানমন্ত্রী হয়ে গেছেন, তিনি তখন আর আওয়ামী লীগ না, তাই বাংলাদেশের 20 কোটি মানুষের প্রধানমন্ত্রী, ঠিক কিনা? এই প্রধানমন্ত্রী সাহেবার কোনো কথা আমরা বাইরে তাকে নিয়ে আমরা শান করতে পারি? উনার বক্তব্যটা দেখেন, উনার এই
যারা মন্ত্রীতে আছেন তাদের আবুল তাবুল বক্তব্য শুনেন, এই সব এলোমেলো হয়ে মাতাল হয়ে একদম প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সারা সংসদ বলেন, মিনিস্টার সবাই যে কথাবার্তা বলেন, মনে হয় না ওনারা সবার মানসিক সমস্যা সৃষ্টি হয়েছে? বোঝা যায় না এটা? আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা বলতে পারেন, ওবা বেটো হইলে আও ঢাকার মাটির দেখাই মনে। আচ্ছা, এটা প্রধানমন্ত্রীর বক্তব্য হইতে পারে না? আপনারা হোকা, এটা কি প্রধানমন্ত্রীর বক্তব্য হতে পারে? এতে হ্যাঁ, এই যে হাল, এই যে অবস্থা হচ্ছে, দেশ কিভাবে, আমাদের প্রজন্ম কি শিক্ষা পাবে? নেতা যেরকম তার কর্মী হতে সেরকম। আমি গতদিন টক শোতে বলেছিলাম যে জামাত ইসলামের পাবনা জেলা সভাপতি ছিলেন আমার সাথে, আমি বলছিলাম ভাই, জামাত ইসলামের আমিরের বক্তব্য তার দলীয় নেতার কাছে গেলে তার বক্তব্য শুনবেন, আপনি ইউটিউব সার্চ করেন, তার কর্মী বাহিনীর কাছে যাওয়ার পরে তার বক্তব্য আপনি সার্চ করে দেখেন, একজন খেটে খাওয়া মানুষের কাছে গিয়ে তার কাছে কিরকম বক্তব্য লাগে, জামাতের আমিরের বক্তব্য শুনেন। কওমি মাদ্রাসায় গিয়ে বক্তব্য কিভাবে হওয়া উচিত দিন রক্ষার জন্য, দিনের জানটাকে সমুন্নত রাখার জন্য কি বক্তব্য হওয়া উচিত, ডাক্তার শফিকুর রহমান সাহেবের বক্তব্য শুনেন। একজন বাংলাদেশের রিস্কাওয়ালা খেটে খাওয়া মানুষের কাছে গিয়ে তার বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের আশার আলো ইনশাল্লাহ আসবে, নিববে না, আসবে। আমরা বলতে চাই, আপনি যেরকম দাপট দিয়ে বাংলাদেশ চালাচ্ছেন, এইটা মনে রাখেন যে ফেরাউনেরও পৃথিবী থেকে তার কি হয়েছিল, দুনিয়ার জমিন থেকে তার বিদায় হয়েছিল, বিদায় হয় নাই? হিটলারের বিদায় হয়েছিল। বাংলাদেশের সবচেয়ে বড় বড় শক্তিধর যারা শাসনকর্তা ছিল, সবাই কিন্তু পৃথিবী থেকে তাদের শাসন থেকে এক সময় বিদায় নিতে হয়েছিল। আপনাদেরকেও বিদায় নিতে হবে। আপনারা কাদেরকে ফাঁসি দিয়েছিলেন? আল্লামা মাওলানা নিজামীর মতো একজন লিডার 100 বৎসরেও কি বাংলাদেশে তৈরি করা যাবে? কাকে ফাঁসি দিলেন? একটু কি চিন্তা করলেন? যার বক্তব্য শুনে লক্ষ লক্ষ চরিত্রহীন যুবক ইসলামের পথ পেয়েছিল, শান্তির পথ পেয়েছিল, চরিত্র সংশোধন করেছিল। কাকে জেলে নিয়ে দীর্ঘ সেই আল্লামা সাঈদী সাহেবের আলোচনা শুনে লক্ষ লক্ষ পথহারা জাহান্নামের দিকে, যার জাহান্নাম নিশ্চিত ছিল, সেই সমস্ত যুবকরা তার জীবনের সেই চিন্তাকে ফিরিয়ে ইসলামের আলোকে সাজিয়ে জান্নাতের পথে যাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য সার জীবন যৌবন সবকিছু বিলিয়ে দিয়ে ইসলামের পথে চলে আসছে। সেই মহান ব্যক্তিকে আপনারা দীর্ঘদিন ধরে জেলে রাখছেন, এটা কি মনে করছেন এটাই শেষ? আপনারা কি দেখেন না, এক সাঈদী সাহেব জেলে নেওয়ার পরে আজকে শত শত সাঈদী বাংলাদেশের আবির্ভাব হচ্ছে, ঠিক কিনা? বরং সাঈদী সাহেবের বয়সে এইরকম জনপ্রিয়তা হয়তো পান নাই আজকে আজহারি যে জনপ্রিয়তা পেয়েছেন, আজকে আমির হামজা যে জনপ্রিয়তা পেয়েছেন, আজকে মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্য শুনলে মনে হয় না বাংলাদেশে আরো জন্মার আশা আমরা রাখি যে মুজিবের মতো, ঠিক কিনা? তার বক্তব্য যেদিন তাকে গ্রেফতার করে আমরা শুনি নাই যে বন্ধুগণ, সেজন্য বলতে চাই সেদিন সেই মুজাহিদকে কিভাবে মারা হলো। আচ্ছা, এটা দেখলে কি মাথা ঠিক থাকে? কিভাবে একজন ভাইকে চতুর্দিক থেকে সাপ যাবে মারা হয়, সেই রকম বাইকে হত্যা করা হলো, এরপরে তার লাশের উপর নৃত্য প্রদর্শন করা হলো। আমি বলতে পারি ওয়েস্টার্ন কান্ট্রি আমরা যেখানে আছি, এই দেশগুলোতে এই চিত্রগুলো যদি জেনারেল মানুষকে দেখানো হয়, সে হার্ট ফেল করে মারা যাবে এই চিত্রটা দেখালে। এইরকম মানুষকে হত্যা করে আপনারা আবো হত্যার স্বপ্ন দেখছেন, আবারও 5ই মের চিন্তা করছেন। জেনে রাখবেন, বাংলার মাটিতে আবার 5 মে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই যে অনতি বিলম্বে সমস্ত নেতৃবৃন্দদেরকে আপনারা বের করে দেন। শুধু জামাতের কথা বলবো না, সর্বপ্রথম বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেন। এই বয়সে প্রত্যেক মা বাবা চায় তার সন্তানের কাছে একটু বসতে, তার নাতিনসা, তার বৌমা, তার বউ, তার নাতিনসাদেরকে নিয়ে একটু খেলাধুলা করতে, মনকে একটু ভালো রাখতে। এই সময় তিলে তিলে 3বারের প্রাইম মিনিস্টার নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে আপনি তিলে তিলে একদম জীবন্ত লাশের দিকে, জীবন্ত মৃত্যুর দিকে আপনি ঠেলে দিয়েছেন। আপনি কি মনে করেন না এইরকম একটা সময় আপনারও আসতে পারে? এরপরে দেখেন আল্লামা সাঈদীকে কিভাবে আপনারা রাখছেন। তার এই বয়সে তার নাতি নশা যারা আছে, বাচ্চা কাচ্চা, তাদের পাশে বসে একটু দিনের খেজমত করবেন, দিনের কথা শোনাবেন, একটু রেস্ট নেবেন, একটু রিল্যাক্সেবল তার জীবনটা পার করবেন। এইরকম হওয়া উচিত ছিল না। দীর্ঘ 40 বছর থেকে যিনি ডায়াবেটিক্সে ভুগছেন, তাকে আপনি জেলের মধ্যে রাখছেন। এটা মনে রাখবেন, এই জেলের তালা আপনারও আসতে পারে। আমরা হয়তো মাফ করে দেব, যে ফাঁসির রশি আপনি শাইন দিয়ে রাখছেন,
আর অন্যায়ভাবে ফাঁসি দিচ্ছেন, এই ফাঁসির রশিটা আপনাদের গলায়ও লাগতে পারে। আমরা না, জনতার আদালত করে বাংলাদেশের 20 কোটি মানুষের সেই ফাঁসির রশিতে গণ আদালতে আপনাদেরও ফাঁসি হতে পারে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, কাদেরকে ফাঁসি দিয়েছেন? যারা বাংলাদেশের দুইবার যারা এই মন্ত্রণালয় দ্বারা 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছেন। আমি ছাত্র শিবিরের যখন সিলেটের জেলা সভাপতি ছিলাম, আমি প্রচুর সফর করেছি। আমি দেখেছি যতবার তারা সিলেটে আসছিলেন এবং বাংলাদেশের যত জায়গায় তারা গেছেন, একটা টাকাও সরকারি তহবিল থেকে তারা নাস্তাও করে না, এমনকি একটা পানের কিল্লিও খায় না। এখানে সাদেক ভাই আছেন, আরো অনেক আছেন যারা সিলেটে ছিলেন। আমি সিলেটের বাইরেও ওনাদের সাথে সফর করেছি। আমি দেখেছি যে যেখানেই গেছেন আমাদের সংগঠনের বাসাবাড়ি থেকে নাস্তা, ডিনার, লাঞ্চের ব্যবস্থা করে দেওয়া হয়েছে টিফিন নিয়ে। এইগুলা সরকারি দায়িত্বশীল সরকারি কর্মকর্তা সবাই এগুলা আপ্যায়ন করেছেন, কিন্তু সরকারি তহবিল থেকে 1 টাকাও খরচ করেন নাই। আর আপনারা আজকে সরকারি ফান্ড মেরে আজকে ওই বাইরে নিয়ে টাকা পাড়ি জমাচ্ছেন। এইটার হিসাব দুনিয়াতেও দিতে হবে, আখেরাতেও দিতে হবে। এমন মহান মহান নেতাদেরকে আপনারা, যারা দেশকে ভালোবেসে দেশের জন্য যারা জীবন দিয়েছেন, যাদেরকে হত্যা করলেন, মনে করবেন না আপনারা চিরঞ্জীব, আপনারা সারা জীবন বাঁচবেন। এইখানে সারা জীবন থাকার নয়, কিন্তু যাদেরকে হত্যা করেছেন একটু চিন্তা করেন। তাদের আলোচনা শুনে, তাদের বক্তব্য শুনে লক্ষ লক্ষ যুবক রাতের আধারে ঘুমকে হারাম করে সে তাহাজ্জুদ পড়ার জন্য জায়নামাজে দাঁড়িয়ে যায়। যাদেরকে আপনারা হত্যা করেছেন, তাদের বক্তব্য শুনে পরীক্ষার খাতায় নকল না পড়ে সে নিজে যা পেরেছে তাই লিখে দিয়ে পাশ করার স্বপ্ন দেখে। আপনারা কাদেরকে হত্যা করেছেন? যাদের বক্তব্য শুনে যে সমস্ত যুবকরা সিগারেট খাওয়া বাদ দিয়েছিল। কাদেরকে আপনারা হত্যা করেছেন? যাদের বক্তব্য শুনে যারা নারীবাজি থেকে পথ ছেড়ে ইসলামের পথে চলে এসেছিল। কাদেরকে আপনারা হত্যা করেছেন? যাদের বক্তব্য শোনার কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেখানে শুধু হত্যা, সন্ত্রাস, নির্যাতনা, দর্শন ছিল, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে নারে তাকবীর স্লোগান শোনা যায়। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জোহরের নামাজের সময় গেলে দেখা যায় ছাত্র ভর্তি হয়ে জোহরের নামাজ সবাই পড়তেছে, ঠিক কিনা? সেই ছাত্র শিবির জামাত ইসলামীকে আপনারা নিশ্চিহ্ন করার স্বপ্ন বাংলাদেশে দেখেন, সেটা সম্পূর্ণ ভুল স্বপ্ন দেখেন। বাংলাদেশের মাটি থেকে আমরা বলতে চাই, বাংলাদেশের মাটি থেকে ইসলামী ছাত্র শিবির আর জামাত ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে না। বাংলাদেশের মাটিতে যেভাবে মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জিয়াউর রহমান কাজ করেছিলেন, রাজনীতি করেছিলেন, মানুষের সেবা করেছিলেন, সেই দল বিএনপিকেও বাংলাদেশ থেকে একদম নিশ্চিহ্ন করা যাবে না। তবে আশার স্বপ্ন দেখি বাংলাদেশে যতই নির্যাতন হচ্ছে, যতই নিষ্পেষণ হচ্ছে, পাশাপাশি মানুষও তত আজকে জাগ্রত হচ্ছে। আমরা আশাবাদী এই বাংলাদেশের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা প্রবেশের মাটিতেও আমরা বসবো না। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বলবো যে বাংলাদেশে যারা আছেন বিএনপি এবং জামাত, আপনারা যদি জোটকে শক্তিশালী করতে পারেন, ঐক্যবদ্ধ হন, আমি একদম বুকে হাত দিয়ে বলতে পারে শুধুমাত্র জামাত এবং বিএনপি যদি ঐক্যবদ্ধ হয়ে যদি বাংলাদেশে আন্দোলন করে, আর কোনো সংগঠন লাগবে না। অনলি 1 মান্থ এই সরকারের বিদায় হতে বেশি সময় লাগবে না। ইসলামী ছাত্র শিবির যথেষ্ট। ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত যদি একাকার হয়ে আবার আন্দোলন করতে পারেন, তাহলে আমাদের স্বপ্ন এটা বাস্তব হবে। আর যদি মনে করেন না আগাগুড়া দিয়ে করে ক্ষমতায় যাবেন, সেটা আজকের এই লাইভ থেকে এই লাইভটুকু লক্ষ লক্ষ মানুষে দেখতেছে। এখানে হয়তো মানুষ এত বেশি না, কিন্তু লক্ষ লক্ষ মানুষ এই লাইভটুকু দেখতেছে। এই জন্য আওয়াজটুকু বলতে চাই যে বিএনপি জামাতকে বাদ দিয়ে যদি বাংলাদেশে কীর্তি করতে চায়, সেটা সম্পূর্ণ ব্যর্থ হবে। আর জামাতকেও বলবো, বিএনপিকে বলবো, জামাত আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে বাকি বাংলাদেশের যত সংগঠন সবাইকে সাথে নিয়ে যদি আন্দোলন করতে পারেন, ইনশাআল্লাহ আগামী দিনে 20 কোটি মানুষের মুখে হাসি ফুটবে। বাংলাদেশে একটা কল্যাণ রাষ্ট্র পরিণত হবে। বাংলাদেশের জুলুম, নির্যাতন আর নিষ্পেষণ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বাংলাদেশে আর কোনো সম্ভাবনা এসেছে না। আসুন আমরা সবাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে প্রবাসের মাটিতে আমরা বয়েজ রেস করতেছি, সেটা আমাদের অব্যাহত রাখতে হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের 20 কোটি মানুষ মুক্ত না হবে। বাংলাদেশের 20 কোটি মানুষ যতক্ষণ পর্যন্ত স্বাধীনভাবে একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে তার মতামত পেশ করার সুযোগ না দেওয়া
ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আগামী দিন 20 কোটি মানুষের এক সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা প্রবাসের মাটি থেকেও আমরা কাজ চালিয়ে যাব সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং বাংলাদেশের 20 কোটি মানুষের পাশে আমরা প্রবাস থেকেও আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে আপনাদের সংগ্রামে আমাদের সংগ্রাম প্রবাস থেকে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ সাবেক ছাত্রনেতা মানবাধিকার নেতা জনাব আব্দুল্লাহ মুনিম ভাইকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি ব্যারিস্টার আলিমুল হক লিটন, সেক্রেটারি এমডিআরকে এসডিআরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত 28 অক্টোবরের রক্তাক্ত দিন 2000 সালের উদযাপন উপলক্ষে আয়োজিত সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বন্ধুবর, অলিউল্লাহ নুমান, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সহ অন্যান্য হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নেতা ও কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই গভীর দুঃখের সাথে একটি কথা বলতে চাই, আমাদের সংস্কৃতির একটা কথা বলতে চাই। যেখানে আমার অন্য মানুষের বক্তব্য শোনার সুযোগ হবে না, সেখানে আমার দীর্ঘতর বক্তব্য দেওয়ার কোনো মানে হয় না। আমি দুঃখিত শুরুতেই শক্তিশালীভাবে কথাটি বলবার জন্যে। আর আজকে প্রথম কয়েকজন বক্তার বক্তব্য শুনে আমি যে ধারণা পোষণ করছিলাম, আমি সাধুবাদ জানাতে চেয়েছিলাম, আমি অন্তঃস্থল থেকে আপনাদের সফলতা কামনা করতে চেয়েছিলাম, আপনাদের ভূয়সী প্রশংসা করতে চেয়েছিলাম। আমার দুর্ভাগ্য, অনেকের বক্তব্যের শেষে আমি সেখান থেকে একটু সরে আসতে বাধ্য হয়েছি। আমাদেরকে মনে রাখতে হবে, আজকে আমরা বিদেশে বসে একটি সুন্দর নাম ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল, যে অর্গানাইজেশনকে বিভিন্ন সময়ে বাংলাদেশের পৃথিবীর সংকটে প্রতিটি নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আয়োজিত সভায় গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করতে দেখেছি। সেই সভায় আয়োজিত আজকের এই অনেকের বক্তব্য শুনে আমার মনে হচ্ছিল, ক্ষমা করবেন, শুধুমাত্র একটি দলের রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রশংসা করলেই আমাদের এই অর্গানাইজেশনের বা আমাদের বাংলাদেশে যে চলমান সংকট চলছে, সেই সংকট মোকাবেলায় যে শক্তি দরকার, যে সাহস দরকার, যে প্রেরণা দরকার, আমরা কোনোদিনই আমাদের মধ্যে সেটা ধরতে রাখতে পারবো না। মনে রাখতে হবে, আমাদের সেই 2006 সালের 28 অক্টোবর, 2009 সেই 25 ফেব্রুয়ারি কিংবা 13 সেই 5 মে এক ব্যক্তির ইশারায় হয়েছে। শুধু তাই নয়, একটি দেশের রাজনৈতিক শক্তি, একটি দেশের বাংলা কথায় রয়ের ইন্ধনে সেদিন প্রতিষ্ঠা হয়েছে। প্রত্যেকটি ঘটনা একটি লোকের ইশারায়, একটি দলের ইশারায় বাংলাদেশে হয়েছে, যাতে করে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে মাথা চারা না দিয়ে উঠতে পারে। সেই ষড়যন্ত্র চলছে তো চলছেই।
দেশ এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের সাথে সহযোগী যে সমস্ত সংগঠন, বাংলাদেশ জামাত ইসলাম সহ 4 দলীয় রাজনৈতিক যে সংগঠনগুলো বাংলাদেশে সফলভাবে দুবার রাষ্ট্র পরিচালনা করেছে, তাদেরকে বিচ্ছিন্ন করবার ষড়যন্ত্র এখনো থেমে নেই এবং ভবিষ্যতেও সেটা চলমান থাকবে। আমরা যদি সেই সমস্ত জিনিস না ভুলি, আমরা যদি আমাদের বক্তব্যের মাঝে আমরা সেই সংকটকে যাতে আরো বাড়ে, বিভ্রান্তি সৃষ্টি হয়, সৃষ্টিকারী বক্তব্য আমরা দিতেই থাকি, তাহলে আমরা মনে করব আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো না। সুধীবৃন্দ, আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আমি আশাবাদ ব্যক্ত করব ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল আগামীতে সমস্ত হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোকে যারা অন্ততপক্ষে বিদেশ অবস্থান করছে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশে যাতে যে সরকার আছে, যে অবৈধ সরকার আছে, ফ্যাসিস্ট সরকার আছে, সেই সরকারকে মোকাবেলা করবার জন্য বহির্বিশ্ব দেখে যে শক্তি, সাহস, অনুপ্রেরণা দেওয়া দরকার, সেই আমরা দেব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক অভিনন্দন। এবং আমার বক্তব্যে কেউ আশাহত হলে, কেউ দুঃখ পেলে আবারও ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা সবার কাছ থেকে একই আওয়াজে মনের অভিব্যক্তি শুনতে পাচ্ছি। প্রত্যেকেরই মনে একটি কথা, লগি বইটা দিয়ে 28শে অক্টোবর 2006 সালে যেই নির্মম অত্যাচার মানুষের উপর চালানো হয়েছিল, লাশের উপর নৃত্য করা হয়েছিল, লাশের তারা নিশ্চিত জেনেছে যে এই মানুষটা মারা গেছে। নিশ্চিত জানার পরেও কিছু মানুষরূপী হায়নারা লাশের উপর উঠে নৃত্য করেছিল। তাদের এই নৃত্য প্রমাণ করেছিল ওরা মানুষ নয়, ওরা হায়না, ওরা জানোয়ার, ওরা মানুষ রূপী জানোয়ার। ওরা যে কোনো কিছু তাদের প্রয়োজনে, তাদের স্বার্থে যে কোনো কিছু করতে পারে। ওরা দেশপ্রেমিক নয়, ওদের ভিতরে কোনো মায়া মমত্ব, ওদের ভিতরে মানুষের কোনো যে মায়া, এটা কিছুই নেই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন আজ এই প্রতিবাদ সভায় আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ওলিউল্লাহ নুমান ভাই। এখন প্রায় সবাই আসলে বক্তব্য দিয়ে ফেলেছেন, আর সময়ও খুব সংক্ষিপ্ত। আমরা এই হল রুমটা যে এই ভাড়া করেছি, এটাও খুবই শর্ট সময়ের জন্য। এই পর্যায়ে যারা বক্তব্য রাখবেন, আমি অনুরোধ করব সংক্ষিপ্ত আকারে তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম ভাই। তরিকুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকে প্রোগ্রামের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী, আমি খুবই কম সময়ে 2-3টা কথা বলেই শেষ করব। 2006 সালে যে উদ্দেশ্যকে সামনে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার লগি বৈঠার তাণ্ডব চালিয়েছিল, তারা 6 থেকে এখন পর্যন্ত 22, এই 14টা বছর এখনো তাদের সেই প্রেরণাকে কাজে লাগিয়ে এক যুগ অতিক্রান্ত করলেও তারা কিন্তু থেমে যায় নাই। বিনিময়ে আমরা নিস্তেজ হতে হতে এখন একটা সতেজ হওয়ার অবস্থার মধ্যে এসেছি। আমি বিশ্বাস করি লগি বৈঠা দিয়ে আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের তরুণ ছাত্রকে নির্যাতন করে, নৃত্য করে, লাঠি দিয়ে, লগি দিয়ে পিটিয়ে হত্যা করেছিল, তার সেই বদলা টুডে টুমোরো আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। কারণ যে কাজটা তারা করেছিল, তারা শুধু অন্যায়কে, শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য করেছিল, এবং সে পাকাপোক্ত ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তাদের যে প্রচেষ্টা, সেতে তারা সফল হয়েছিল। আমি আশা করি বাংলাদেশে এখন যে অবস্থা চলছে, বাংলাদেশ আওয়ামী লীগের যে অবস্থা চলছে, বাংলাদেশকে যে একটি ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ না করে
ক্ষুধামুক্ত দেশে পরিণত করেছে, কোটি কোটি টাকা পাচার করেছে, রিজার্ভ ফান্ড থেকে টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় বাংলাদেশ একটা নাজুক অবস্থার মধ্যে আছে। আমরা বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত করার জন্য দল মত নির্বিশেষে সব দলের অংশগ্রহণের মাধ্যমে আন্দোলনকে বেগবান করব এবং তার বিনিময়ে এই আওয়ামী হায়না সরকারকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সোনার রাষ্ট্রে পরিণত করার মধ্য দিয়ে আমরা আমাদের সফলতাকে অর্জন করতে চাই। আসুন সবাই একসাথে একযোগে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা দেশের স্বার্থে নিজেকে উদ্বিগ্ন করি এবং আসন্ন 2024 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগকে চিরতরে বিদায় করার মধ্য দিয়ে বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার মধ্য দিয়ে আমরা আমাদের সফলতা কামনা করি। আসুন সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ তরিকুল ভাইকে সংক্ষিপ্ত আকারে সুন্দর বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন, যার সম্বন্ধে অনেকের কাছ থেকে শুনেছি, আমাদের অনেক দায়িত্বশীল সাবেক দায়িত্বশীল ইউকেতে এসেছেন, তাকে জীবন্ত শহীদ বলা হয়। এমন একজন জীবন্ত শহীদ, এমন একজন কারা নির্যাতিত নেতা, বারবার কারা নির্যাতিত নেতা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। উনাকে সুযোগ না দিলেই না হয়। উনার কাছ থেকে অন্য একদিন আমরা অনেক কথা শুনবো। আজকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন শামসুল আলম গুলাব ভাই, সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি শিবির। সম্মানিত উপস্থিতি, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে অনাকাঙ্ক্ষিতভাবে আজকের এই প্রোগ্রামে উপস্থিতি, তো আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি এবং সকল উপস্থিতিকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও সালাম জানাচ্ছি আবারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা অত্যন্ত অর্থবহ, কারণ বাংলাদেশ একটা নাজুক অবস্থায় চলে গেছে, মানে যে অবস্থায় গেছে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা হয়তো কেউ কিছুটা বুঝছি, কেউ ওই পরিমাণ বুঝতে পারছি না যে পরিমাণ মানে ক্ষতির সম্মুখীন হয়েছে। আসলে বাংলাদেশকে আমরা যারা বাংলাদেশে জন্ম, বাংলাদেশে বেড়ে উঠেছি, বাংলাদেশকে ভালোবাসি, এখানে একটা সম্পূর্ণ মানে একটা বিষয় বলে আমি শেষ করব, সেটা হলো যে একটা উল্টো চিত্র প্রকাশিত হয়েছে। দেখেন, বাংলাদেশকে যদি বলি যে সবচাইতে ভালোবাসে কারা, এখন বাংলাদেশে প্রচারিত হচ্ছে যে বর্তমান সরকার তারা বাংলাদেশকে সবচাইতে ভালোবাসে, স্বাধীনতার বন্ধু। কিন্তু আসলে এই দেশটাকে তারা সম্পূর্ণভাবে যদি বলে স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক মানে সামগ্রিকভাবে ধ্বংস করার জন্য এই সরকারই দায়ী। সামগ্রিকভাবে মানে বাংলাদেশে কোনো প্রকার ভালোর দিকে এরা নিয়ে যায়নি। পক্ষান্তরে যারা দেশকে ভালোবাসে তাদেরকে চিত্রিত করা হচ্ছে যে তারা দেশের শত্রু। এই অবস্থায় আমরা যদি সত্যিই দেশের মঙ্গল চাই, আমরা যারা বিদেশে আছি, কিন্তু বিদেশে থাকলেও আমাদের আত্মীয় স্বজন, পরিজন সবাই দেশে আছে, আমরা নিজেরাও দেশে যেতে চাই। এই অবস্থায় দরকার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামকে রক্ষা করার জন্য একদল যোগ্য শাসক দরকার, যোগ্য মানুষ দরকার। এই অবস্থার পরিবর্তন দরকার। আমরা চাই আমরা বিদেশে যারা আছি, আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে আমাদের সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পরিবর্তনের ভূমিকা পালন করব এবং বাংলাদেশে যারা আছে, যে যে জায়গা আছে সেই জায়গা থেকে দেশের জন্য, স্বাধীনতার জন্য, ইসলামের জন্য এই সরকারকে পরিবর্তনে ভূমিকা পালন করবো। আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আলম গোলাপ ভাইকে সংক্ষিপ্ত আকারে কথা রাখার জন্য। আমরা আশা করব খুব শীঘ্রই আমরা আরেকটি সেমিনার আকারে একটি আয়োজন করব, সেখানে শামসুল আলম গোলাপ ভাই, খুকন ভাই এর মতো সুবক্তা এবং যাদের উপদেশ, যাদের বক্তব্য শুনলে সত্যি ইমানি শক্তি আরো একটু বৃদ্ধি হয়, এই ধরনের বক্তা আমাদের সমাজের জন্য, আমাদের যেই ইয়াং জেনারেশন আছেন তাদের জন্য এই ধরনের বক্তার বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন
আমার দেশ পত্রিকার ইউকের সম্মানিত নির্বাহী সম্পাদক, যিনি শেখ হাসিনা সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যিনি সত্য প্রকাশ করতে গিয়ে নিজের জীবন হুমকির মুখে যিনি দেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, যাকে দেশে রেখে গুম করা, খুন করার চক্রান্ত হয়েছিল এবং হচ্ছিল, তিনি টের পেয়ে দেশ থেকে কোনো রকম পালিয়ে এসছেন। সেই সংগ্রামী বিদ্রোহী সাংবাদিক অলিউল্লাহ নুমান ভাইকে উনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘক্ষণ যাবৎ আসলে এখানে বক্তব্য হচ্ছে। আপনারা 28 অক্টোবরের যে বক্তব্যের যে মূল স্পিরিট মোটামুটি সবার বক্তব্যের মধ্য দিয়ে চলে আসছে। আর সবার শেষে বক্তৃতা দিলে একটা সুবিধা, যেটুকুলো বলার সবাই বলে ফেলে, সুতরাং আমার বেশি বলতে হবে না। এটা আমি খুব সংক্ষেপে শেষ করব, আমি আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাবো না। 28 অক্টোবরকে আমি মনে করি বাংলাদেশের জন্য এটা ছিল একটা দ্বিতীয় পলাশি। যদি পলাশির সাথে পলাশির যুদ্ধটা যদিও সরাসরি তারা ব্রিটিশরা আমাদের বাংলাকে বা ওই অঞ্চলকে দখল করেছিল, কিন্তু ইন্ডিয়া 28 অক্টোবরের মাধ্যমে বাংলাদেশকে পরোক্ষভাবে তারা বাংলাদেশে তাদের নিয়ন্ত্রণটা তাদের হাতে নেয় 28 অক্টোবরের মাধ্যমে। সেই জন্য বাংলাদেশের যে পলাশির যুদ্ধের সময় সৈনিকরা যবে দাঁড়িয়েছিল, কিছু সৈন্য যুদ্ধ করতেছিল, বাকিরা সবাই দাঁড়িয়েছিল নবাবের পক্ষে, অল্প কিছু সংখ্যক, বাকি সবাই নীরবতা পালন করেছিল। ঠিক এমনিভাবে 28 অক্টোবর সারা দেশ, শুধু ঢাকায় নয়, সারা দেশের বাংলাদেশের পত্রপত্রিকা যদি দেখবেন, ইন্ডিয়াপন্থী, আমি বলি এদেরকে ইন্ডিয়াপন্থী পত্রিকাগুলো যদি দেখেন, 28 অক্টোবর সারা দেশে 17 থেকে 20 জন লোককে তারা হত্যা করছে, এবং সারা দেশে ঢাকায় শুধু 6 জনকে তারা হত্যা করছে, এবং বাকি অন্যান্য জেলায়, বিভিন্ন জেলায় আরো অনেক হত্যাকাণ্ড মিলে ওই দিন 17 জনের মতো বিভিন্ন পত্রিকা আসছে, হয়তো আরো বেশি হইতে পারে। এই যে হত্যাকাণ্ডগুলো 28 অক্টোবর, এটা সুপরিকল্পিতভাবে একটা সরকারের বিদায়ের দিনে সুপরিকল্পিতভাবে এটা করা হয়েছে, একমাত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে ভারতের হাতে নেওয়ার জন্য। এবং ওই দিনই বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের একটা পরাজয় ঘটে গেছে। এই পরাজয় থেকে বের হয়ে আসতে হলে একটা দীর্ঘ লড়াইয়ের দরকার। যে এই পরাজয় থেকে বের হয়ে আসার জন্যই গত 14 বছর ধরে লড়াই চলছে, এবং এই লড়াই আরো কতদিন চলবে সেটা আমরা জানি না। হাসিনার পতনে যদি বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব আসবে সেটাও নিশ্চিত না। সুতরাং আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে, এবং এই লড়াইটা হবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, ভারতের থেকে বাংলাদেশ স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য। যদিও ভারত সরাসরি ভারতের সৈন্য এসে দখল করে নাই, কিন্তু পরোক্ষভাবে ভারত বাংলাদেশ থেকে শাসন করছে। এবং এই আমরা সেদিনে 28 অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার করতে পারবো। মানবতা বিরোধী অপরাধ, এটা যে কত জঘন্য মানবতা বিরোধী অপরাধ তারা করছে, এবং এই অপরাধের হুকুমদাতা ছিলেন শেখ হাসিনা স্বয়ং। সুতরাং শেখ হাসিনাকে হুকুমের আসামি করে এই হত্যাকাণ্ডের বিচার তখনই করতে হবে যেদিন বাংলাদেশ স্বাধীন হবে। বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হবে। বাংলাদেশ স্বাধীন করা ছাড়া, ভারতের আধিপত্যবাদ মুক্ত করা ছাড়া এই হত্যাকাণ্ডের বিচার করা সম্ভব নয়। এবং শুধু হাসিনার বিদায়ী ভারতের আধিপত্য মুক্ত হবে না, এমন হইতে পারে হাসিনার বিদায়ের পরে আরেকজন ভারতীয় আধিপত্যবাদের পক্ষে শক্তি আসতে পারে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের দিল্লি থেকে ফিরিয়ে ঢাকায় আনার জন্য। সেই প্রত্যাশা রেখে আপনারা যে এই সুন্দর আয়োজন করছেন, আশা করি এই লড়াই অব্যাহত থাকবে, এবং আরো আপনারা এই ধরনের প্রস্তুতি আলোচনা সভার আয়োজন করবেন এবং সবাইকে সচেতন করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
ধন্যবাদ ওয়ালিউল্লাহ নুমান ভাইকে। আজকের যিনি প্রধান অতিথি, আমাদেরকে অনেকেই অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে, উপদেশমূলক বক্তব্য দিয়েছেন। সবার একই কথা, এই জালিম সরকারকে কিভাবে বাংলাদেশের মসনদ থেকে বিতাড়িত করা যায়। সম্মানিত অতিথি, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের সভাপতি। এই পর্যায়ে যিনিকে আমরা আজ গাজী রায়হানুদ্দিন নামে অনেকেই জানি। কেন গাজী? তিনি ফাইট ফর রাইট প্রতিষ্ঠিত করে শেখ হাসিনাকে দমিয়ে দেওয়ার জন্য, শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত নিজের ঘুমকে হারাম করে খাওয়া দাওয়া সবকিছু বিসর্জন দিয়ে দেশের জন্য, এই দেশে আসলে মানুষের কাজে কর্মে মানুষের সময় চলে যায়, সেই সময়কে বিসর্জন দিয়ে যিনি ফাইট করে যাচ্ছেন, সেই গাজী রায়হানুদ্দিনকে উনার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রক্তাক্ত 28 অক্টোবর 2006 সালের লগি বইটার তাণ্ডব আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের ফাইট ফর রাইটসের উপদেষ্টা জনাব অলিমুল্লাহ নুমান ভাই, শামসুল আলম গুলাব ভাই সহ আব্দুর রহমান কুকা ভাই সহ ফাইট ফর রাইটসের সম্মানিত সহসভাপতি তরিকুল ভাই এবং আমার প্রিয় সেক্রেটারি জনাব ভরানুদ্দিন ভাই সহ মানবাধিকার কর্মীবৃন্দ, আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, আমরা সবাই বক্তব্য শুনছি 28 অক্টোবর। 28 অক্টোবরটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা কলঙ্কতা অধ্যায়। বন্ধুগণ, আমরা 28 অক্টোবর হচ্ছে মায়ের আর্তনাদ, মায়ের কান্নার আওয়াজ। 28 অক্টোবর আমাদের উপর, আমাদের ভাইদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, সে কথা যদি আমরা চিন্তা করি, একবার আমাদের কাছে আওয়াজ আসে কি হয়েছিল। হানাদার বাহিনী এরকম 71 হয়েছে না। বন্ধুগণ, লগি বইটার সহ তাদের উপর আক্রমণ করে তাদের উপর নিত্য তারা নাচে। এটা বাংলাদেশের ইতিহাসে কখনো আসবে না। আমরা বলতে চাই, এই 28 অক্টোবরের হুকুমদাতাকে শেখ হাসিনা, শেখ হাসিনাকে বলতে চাই, আপনি বলেছিলেন যে গতকাল বিএনপি যদি ঢাকায় আসে তাহলে আপনি 5 মের অবস্থান করে ফেলবেন। বন্ধুগণ, আপনার অবস্থা কি হবে? আপনি দিল্লিতে যেতে পারবেন না। বন্ধুগণ, কি জন্য এখন জনগণ রাস্তায় নেমে আসছে? আমরা এখন সিলেটি অনলাইনের মাধ্যমে, এনটিভির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে বলতে চাই, বন্ধুগণ, আমরা সবাই রাস্তায় নেমে আসি। রাস্তায় যদি নেমে না আসি তাহলে অবৈধ সরকারকে আমরা বিতাড়িত করতে পারবো না। অবৈধ সরকার যদি বিতাড়িত না হয় তাহলে 28 অক্টোবর হবে, 5 মে হবে। যদি অবৈধ সরকার যদি ক্ষমতা থেকে বিচ্ছিন্ন না করতে পারি, ক্ষমতাকে সহাতে না পারি, তাহলে আমরা আমাদের মা বোনের আরো আর্তনাদ শুনবো। আমরা শুনবো মা বোনের কান্নার আওয়াজ। আর কত আমাদের মা বোনের কান্নার আওয়াজ শুনবো, আলেম ওলামার কান্নার আওয়াজ। আজকে অপরাধ ছিল আমাদের প্রিয় নয়নমণি মুফাসসির আল্লামা দিলওয়ার সাইদির। একমাত্র অপরাধ ছিল যে তিনি বাংলা মানুষকে ধর্মের কথা বলা, মানুষকে কোরআনের কথা বলা, মানুষকে নামাজের কথা বলা। বন্ধুগণ, আজকে অপরাধ ছিল 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, তাকে বন্দী করে রাখা হয়েছে। বন্ধুগণ, এসব থেকে মুক্ত করতে হলে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হবে। আজ আমরা ইউকের মাটিতে যেভাবে মানবাধিকার কর্মীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধভাবে আমরা কথা বলতে পারেছি, সবাই যদি আমরা সে বাংলার জমিনে যদি ঐক্যবদ্ধ হয়ে যদি কথা বলি, রাজপথে নেমে আসি, তাহলে অবৈধ সরকারের এখন পালাবার সুযোগ হয়েছে। অবৈধ সরকার পালাতে পারবে না, তাদের ভিসাও বাতিল হয়ে যাবে। কি জন্য? আমেরিকা তাদেরকে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে। আমেরিকা যেতে পারবে না, কোন দেশে যাওয়ার আর সুযোগ হবে না। তাই আসুন বন্ধুগণ, আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি এবং যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে একবার ক্ষমতায় আসার সুযোগ দেন, তাহলে 28 অক্টোবরকে জন্য আমরা জাতীয় শোক দিবস হিসেবে পালন করবো ইনশাআল্লাহ। আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আজকের আলোচনা সভা দোয়ার মাধ্যমে এটা সমাপ্ত হবে। দোয়া পরিচালনা করবেন আমাদের ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের জনবিষয়ক সম্পাদক জনাব মৌলানা আব্দুল আহমদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على محمد على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين والحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم دمر أعداءك أعداء الدين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريدا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا مظلما إلا نصرته ولا مظلما إلا نصرته يا رب العالمين يا لا مظلما إلا نصرته يا رب العالمين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم واعف عنا يا رحيم واعف عنا يا رحيم اللهم أعز الإسلام والمسلمين اللهم دمر أعداءك أعداء الدين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله